ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করতে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে আজ। নিপীড়ন বন্ধে অপরাধীদের শাস্তি নিশ্চিত জরুরি, বলছেন বিশেষজ্ঞরা। 4 শিশুর ধর্ষণ মামলায় আদেশে হাইকোর্টে বরিশালের বিচারকের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা। মামলার কার্যক্রম স্থগিত, পুলিশকে মানবিক হবার তাগিদ। নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে সাংবাদিক খুন, আটক 1। মাদকের খবর প্রকাশের জের, দাবি পরিবারের। চাঁদা না পেয়ে সিলেটে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। চট্টগ্রামে জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়াচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ধরা ছোঁয়ার বাইরে থাকছে বড় ভাইরা, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ। এবং নিজেকে করোনা মুক্ত দাবি করে মার্কিন প্রেসিডেন্টের টুইটের কিছুক্ষণের মধ্যেই সরিয়ে ফেলল টুইটার কর্তৃপক্ষ। 3টি অঙ্গরাজ্যের সফরের মধ্য দিয়ে ফিরছেন নির্বাচনী প্রচারণায়। ভোরের সময়ে সঙ্গে আছি ফয়সাল মোরশেদ। ধর্ষণ ও নিপীড়নের বিচার নিশ্চিতের জোরালো দাবির মুখে আজ আইন সংশোধনের প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়। সমাজ ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, কেবল আইন আর প্রতিবাদেই রাশ টানা যাবে না যৌন সহিংসতার। আইনের কঠোর বাস্তবায়ন, দ্রুত বিচার ও অপরাধীদের ছাড় না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। পাশাপাশি বদলাতে হবে বিচারহীনতার সংস্কৃতি এবং পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। প্রতিবাদে ফুঁসছে সারা দেশ। জোরালো হচ্ছে ধর্ষণ আর নারী নির্যাতনের বিচার ও সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি। নড়েচড়ে বসেছে রাষ্ট্র। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 975টি ধর্ষণের অভিযোগ এসেছে। অর্থাৎ গড়ে প্রতি মাসে শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। আর চলতি মাসের প্রথম 11 দিনেই 70টির বেশি ধর্ষণের খবর চেপেছে দেশের শীর্ষস্থানীয় এক দৈনিক। বিশ্লেষকরা বলছেন, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, সমাজে প্রথিত নারী বিদ্বেষ, অপরাধীদের পৃষ্ঠপোষকতা আর পার পেয়ে যাওয়ার সংস্কৃতির কারণেই কমছে না এ ধরনের অপরাধ। আর সেক্ষেত্রে মুখ্য ভূমিকা নিতে হবে রাষ্ট্রকেই। বিচার প্রক্রিয়াটাই হচ্ছে গিয়ে অপরাধী বা ধর্ষক বান্ধব, ভিকটিম বান্ধব না। একজন ধর্ষক সে যদি মনে করে আমার বিচার হবে না, এবং যখন হবে তখন মানুষের মনে রাখবে না। এবং আমাদের যে পৃষ্ঠপোষক আছে, আমাদের বড় ভাই, যে সংস্কৃতি, আমাদের যে গডফাদার, তারা আমাদেরকে আজ হোক কাল হোক আমাদেরকে বিচারের কাঠগড়া থেকে বের করে নিয়ে আসবে। তাইলে আপনি মৃত্যুদণ্ড কেন, আরও অনেক কঠোর আইন প্রণয়ন করেও কিন্তু এই জাতীয় সামাজিক অপরাধ থেকে আপনি সমাজ এবং দেশকে মুক্ত করতে পারবেন না। আন্দোলনগুলোর অভিঘাত খুব সুদূর প্রসারী হয়নি। তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে ধরেই নেওয়া হয় যিনি ধর্ষণের অভিযোগ করছেন তিনি আসলে দোষী। এটা একটা লম্বা প্রসেসের ব্যাপার এবং এক্ষেত্রে অবশ্যই রাষ্ট্র দ্রুত ব্যবস্থা নিত, তাহলে কিন্তু লোকের মনে যারা এই ধরনের ধর্ষকামী মানুষ তারা কিন্তু ভয় পেত। সামাজিক আন্দোলনের রাজনীতিকীকরণও অনেক সময় মূল উদ্দেশ্য আদায়ে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় বলে মন্তব্য বিশ্লেষকদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নোয়াখালী থেকে বেড়াতে এসে রাজধানীতে গণধর্ষণের শিকার হয়েছেন 13 বছরের এক কিশোরী। এ ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর পল্লবীতে নোয়াখালী থেকে বাবার কাছে বেড়াতে এসেছিল 13 বছরের ওই কিশোরী। শনিবার বাবার সঙ্গে রাগ করে বাসা থেকে বের হয়ে যায় সে। এ সময় পল্লবীর কবরস্থান এলাকায় মেয়েটিকে একা পেয়ে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে একটি মেসে নিয়ে যায় অভিযুক্ত মিন্টু, আলামিন, জুয়েল ও হৃদয়। পরে তাকে ধর্ষণ করে। পরদিন ওই বাসা থেকে পালিয়ে আসে মেয়েটি। তার অভিযোগের ভিত্তিতে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। আমরা ঘটনাস্থলে যাওয়ার পর জানতে পারি কারা এই ঘটনা ঘটেছে, অথচ ওই মেয়েটা তাদেরকে চিনত না। সারাদিন আমরা অভিযান পরিচালনা করে এই ঘটনায় জড়িত 4 জনকে ধৃত করি। মেয়েটি অ্যাকচুয়ালি গত 2 দিন আগে তার গ্রামের বাড়ি নোয়াখালী থেকে বাবার কাছে এসেছিল এবং কালকে একটু বাবার সাথে অভিমান করে ঘর থেকে হঠাৎ করে বেরিয়েছিল। বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে তারা তাকে বিভিন্নভাবে ফুসলিয়ে তাদের ম্যাসে নিয়ে যায় এবং সেখানে নিয়ে আরও 2 জন আসে। এই 4 জন মিলে তার প্রতি শারীরিক নির্যাতন করে। মামলা 20 দিন আগের। বিচারের দাবিতে দাঁড়ে দাঁড়ে ঘুরে ভুক্তভোগী শিক্ষার্থী এখনও রাজপথে, কিন্তু গ্রেফতার হয়নি একজন আসামিও। এমন অবস্থায় ধর্ষণের বিচারের দাবিতে আন্দোলন করা সংগঠনগুলো হতাশা প্রকাশ করেছেন। তারা বলছেন,
কোনো রাজনৈতিক পরিচয় নয়, ধর্ষককে একজন অপরাধী হিসেবেই বিবেচনা করা উচিত। আইনিভাবে যা যা করার ছিল করেছেন তিনি, কিন্তু সুরাহা হয়নি। বক্তব্যে প্রতিশ্রুতিতে সহমর্মী হয়েছেন অনেকে, কিন্তু ঠিক যে পাশে পেয়েছেন তাও বলা যাচ্ছে না। নিজের অপমানের বিচারের দাবিতে তাই বেছে নিয়েছেন রাজপথ। অতিবাহিত হতে চলেছে অভিযুক্তদের বিচার ও গ্রেপ্তারের দাবিতে রাজু ভাস্কর্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষার্থীর অবস্থান ধর্মঘটের 4 দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা মানবাধিকার কর্মী তো কেউ আমার সাথে এখানে কোনো প্রকার যোগাযোগ করেনি। প্রশাসনেরও একটা নীরব ভূমিকা আমি দেখতে পাচ্ছি। হতাশাজনক তো বটে, আর আমার এটাও মনে হয় যে আসলে আমার ন্যায় বিচারের যে জায়গাটা সেখানে আমার একটু অনাস্থা কাজ করে। খোলা প্রান্তরে এক নারীর দিনরাত অবস্থানে ধকল আছে, অসুস্থ হয়েছেন, তবু বিচারের দাবিতে তিনি একরোখা, আপোষহীন। ভয় পাওয়ার বা ওই রকম কোনো কিছু শঙ্কা আমার মাঝে এখন নেই, কারণ আমি তো এর আগেই মরে গেছি, যখন হচ্ছে যে আমাকে বিচার প্রার্থী হয়ে এখানে বসতে হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর অবস্থানে সঙ্গ দিতে দেখা গেল 4 জন শিক্ষার্থীকে। সংহতি জানাতে আসে যৌন নিপীড়ন বিরোধী শিক্ষার্থী জোট নামের একটি সংগঠন। ধর্ষণের শাস্তি যেন একমাত্র মৃত্যুদণ্ডই দেওয়া হয়। সরকার কেন এখন পর্যন্ত নীরব ভূমিকা পালন করছে এই ঘটনাটিতে আমরা আসলে ঠিক জানি না। গেল মাসের 20 ও 21 সেপ্টেম্বর ধর্ষণ ও ধর্ষণ সহায়তার অভিযোগ এনে সাধারণ ছাত্র অধিকার পরিষদের হাসান আল মামুন ও নূর সহ কয়েকজন নেতার বিরুদ্ধে 2টি মামলা দায়ের করেন ভুক্তভোগী এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের বন্দরে স্থানীয় দৈনিক বিজয় পত্রিকার সাংবাদিক ইলিয়াসকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্বজনদের অভিযোগ, মাদক ব্যবসা নিয়ে খবর প্রকাশ করায় সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শওকত আলী সৈকতের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। স্বজনরা জানান, নারায়ণগঞ্জ বন্দরের স্থানীয় সংবাদ মাধ্যম দৈনিক বিজয়ের সংবাদকর্মী ইলিয়াসকে রোববার রাত 8টার দিকে জিওধারা চৌরাস্তা এলাকায় একা পেয়ে অকথ্য ভাষায় গালাগাল করে চিহ্নিত মাদক ব্যবসায়ী তুষার ও তার বাহিনীর সন্ত্রাসীরা। এক পর্যায়ে ইলিয়াসকে মারধরের পর শরীরের বেশ কয়েকটি স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে গুরুতর অবস্থায় ইলিয়াসকে সদরের জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মারা যান তিনি। তুষার এবং তুর্জয় আদমপুরের রয়েছে অরিজিনাল কিলার। স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসায়ী তুষার বাহিনীর বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সাংবাদিক ইলিয়াসও তাকে নিয়ে খবর প্রকাশ করেন। এরই জেরে তাকে হত্যা করা হতে পারে। ইলিয়াস ভাইরা ও গালাগালি করতেছে, ওই তুই কত বড় সাংবাদিক হইছ, এগুলা বিভিন্নভাবে গালাগালি করছে স্যার, যে তুই কিছু হইলে নিউজ দেস। ওদের একটা গ্যাং আছে, গ্রুপ আছে, এই গ্রুপগুলো না অপকর্ম করে, বিভিন্ন অপকর্ম করে। আমি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই, যাতে কোনো সন্ত্রাসী যাতে আইনের ফাঁক ফোকরতে বের না হতে পারে। পুলিশ বলছে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে, আসামি গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে, শীঘ্রই সুষ্ঠু বিচার হবে ইনশাল্লাহ। হত্যায় জড়িত থাকার অভিযোগে তুষার নামে একজনকে আটক করেছে পুলিশ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। চাঁদা না পেয়ে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। রায়হান আহমেদের মৃত্যু ছিনতাইয়ের সময় গণপিটুনিতে হয়েছে বলে পুলিশ দাবি করলেও নির্যাতনের অভিযোগ ওঠার পর ঘটনাটি তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। রায়হান আহমদের মা সালমা বেগম ও চাচা হাবিবুল্লাহ অভিযোগ করেন, কর্মস্থল চিকিৎসকের চেম্বার থেকে ফিরতে দেরি দেখে শনিবার রাত 10টায় রায়হানের মোবাইলে ফোন দেন মা ও স্ত্রী, কিন্তু ফোন বন্ধ পান। ভোর 4:23 দিকে মায়ের মোবাইল ফোনে অপরিচিত একটি নম্বর থেকে কল দিয়ে রায়হান জানায় পুলিশ তাকে ধরে বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে এসেছে। এখন তার কাছে 10,000 টাকা ঘুষ চাচ্ছে, টাকা দিলে পুলিশ তাকে ছেড়ে দেবে। এই কথা শুনে রায়হানের মা তার চাচাকে 5,000 টাকা দিয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পাঠান। রায়হানের চাচা হাবিবুল্লাহ রোববার ফজরের সময় টাকা নিয়ে ভাতিজা রায়হানকে ছাড়িয়ে আনতে বন্দরবাজার ফাঁড়িতে যান। পুলিশে কইছেন যে আপনার টাকা 10,000 লইয়া আবার কথা ওগুন লইয়া আনছেন। আমার ভুয়ারে এই যে নির্মাণ ভাবে মারলো আর তাই তোরে টাপ টাপ করে বাড়ি আইছে, বাংছে দুইও ভাও
পরে ফাঁড়ির পুলিশ সদস্যরা জানান অসুস্থ হয়ে পড়ায় সকাল 7টার দিকে রায়হানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ খবরে হাবিবুল্লাহ উদ্বিগ্ন হয়ে তৎক্ষণাৎ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে গিয়ে জানতে পারেন রায়হানের লাশ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর বিকেল 4টার দিকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। পুলিশি নির্যাতনে রায়হানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী রোববার বিকেল 4:30টার দিকে সিলেট সুনামগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। রায়হানের পরিবারের সদস্য এবং স্থানীয় কাউন্সিলর ছিনতাইকালে গণপিটুনির ঘটনা অস্বীকার করেন। তার কিন্তু কয়েকটা আঙ্গুল প্লাস দিয়ে যেভাবে তোলা হয় এইভাবে তোলা হয়ে গেছে, আর তার হাঁটুর নিচে রুল জাতীয় কিছু দিয়ে তাকে আঘাত করা হয়েছে। এদিকে এই ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানান। তার মৃত্যুর কারণ হিসেবে কে বা কারা জড়িত কিংবা কজ কি, এই বিষয়ে আমাদের তদন্ত কাজ চলতেছে। নিহত রায়হান আহমদ সিলেট নগরীর আখালিয়া এলাকার নেহারিপাড়ার গুলতেরা মঞ্জিলের মৃত রফিকুল ইসলামের ছেলে। সে এক সন্তানের জনক। নগরীর স্টেডিয়াম মার্কেটে ডাক্তার আব্দুল গফফারের চেম্বারে তিনি চাকরি করতেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। চট্টগ্রামে আবারও বেপরোয়া হয়ে উঠছে কিশোর গ্যাংগুলো। বিশেষ করে আগে গ্রেফতার হওয়া কিশোর গ্যাংয়ের সদস্যরা জামিনে মুক্ত হয়ে এসে এলাকা ভিত্তিক ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ। মাদক ব্যবসা এবং সেবনের পাশাপাশি চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িয়ে পড়ছে তারা। গত দুদিনেই বিভিন্ন অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে 3 গ্যাং লিডার। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রোববার নগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া কিশোর গ্যাং লিডার সাইদ এবং আরমান আগেও একবার হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিল, কিন্তু সম্প্রতি জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধের সাথে জড়িত হয়ে পড়ে বলে অভিযোগ পুলিশের। তাই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের। অবশ্য শনিবার চকবাজার থানায় গ্রেপ্তার হয়েছিল অন্তু বড়ুয়া নামে আরও এক কিশোর গ্যাং লিডার। এই গ্যাং নিয়ে তারা এখানে উৎপাত করছিল এই জামাল খান এলাকায়। এই দেখা গেছে মানুষের কাছ থেকে হয়তো মোবাইল ছিনায় নিছে, কাউকে আটকেছে, মারধর করে। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীগুলোর তথ্য অনুযায়ী বর্তমানে নগরীতে ছিন্নমূল কিশোরদের 15টি এবং অবস্থাপন্ন পরিবারগুলোর কিশোরদের আরও অন্তত 7 থেকে 10টি গ্রুপ নগরীতে আধিপত্য বিস্তার করে আছে। জামিনে বের হয়ে আসা তরুণরাই এসব গ্রুপের নেতৃত্ব দিচ্ছে বলে তথ্য রয়েছে পুলিশের কাছে। জামিনে চলে আসার পরে এরা বিভিন্ন ধরনের ক্রাইমের সঙ্গে জড়িয়ে পড়ে। এরা জায়গা চেঞ্জ করে এবং ধরন চেঞ্জ করে বখাটেপনা, ইপটিজিং এবং নেশার জগতে ঢুকে গেছে এবং এটার টাকার কারণে তারা ছিনতাই জগতে পা দিয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় থাকা কথিত বড় ভাইদের আইনের আওতায় আনতে না পারায় কিশোর গ্যাংগুলোকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে অভিযোগ সুশীল সমাজের। নগরীতে এ ধরনের তালিকাভুক্ত বড় ভাই রয়েছে অন্তত 12 থেকে 15 জন। তাদেরকে যারা আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, যারা মদত দেয় এবং কথিত বড় ভাইদের পিছনে অনেক ক্ষেত্রে শোনা যায় অনেকে দুর্নীতিপরায়ণ প্রশাসনের কর্মকর্তারাও আছেন। সেই জায়গাগুলো যদি বন্ধ না হয় তাহলে অপরাধ বারে ঘটবে। গত আগস্ট মাসে র্যাব ও পুলিশের বিশেষ অভিযানে আটক হয় কিশোর গ্যাং গ্রুপের 44 জন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মাত্র 6 বছর বয়সে পিয়ানো বাজিয়ে মাতিয়েছে পুরো বিশ্ব। ফরাসি শিশু পিয়ানিস্টের গল্প থাকছে সংবাদের শেষাংশে। করোনার দ্বিতীয় ঢেউ এলে আবারও বিপুল অর্থের প্রয়োজন হবে রাষ্ট্রের। তাই নির্ধারিত বাজেটের মধ্যে থেকেই প্রতিটি খাতেই মিতব্যয়ী হতে সবাইকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে সাভা সেনানিবাসে 10টি ইউনিট ও সংস্থাকে জাতীয় পতাকা তুলে দিয়ে তিনি একথা বলেন। সরকার প্রধান জানান 21 শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় গড়ে তোলা হচ্ছে সশস্ত্র বাহিনীকে। কর্মনিষ্ঠা, ত্যাগ এবং দেশে বিদেশে বিভিন্ন কাজে দক্ষতা প্রমাণের মাধ্যমে সশস্ত্র বাহিনীর এক একটি ইউনিটকে সম্মান দেখিয়ে জাতীয় পতাকা বা ন্যাশনাল স্ট্যান্ডার্ড দেয়া হয়। সামরিক কায়দায় রোববারও দেয়া হলো বিশেষ এই সম্মাননা। সাভার সেনানিবাসে 9ম পদাতিক ডিভিশনের ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, সাপোর্ট ব্যাটালিয়ন সহ 9টি ইউনিট এবং সংস্থা হিসেবে স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স এবার জাতীয় পতাকা অর্জন করল। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এতে যুক্ত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী ও সরকার প্রধান শেখ হাসিনা।
সরাসরি উপস্থিত না থাকায় ইউনিটগুলোকে প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় পতাকা তুলে দেন সেনাপ্রধান। সামরিক আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বলেন, পতাকার মর্যাদা রক্ষা করে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে বাহিনীর প্রত্যেককে। দেশপ্রেম ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখেই আপনাদের দায়িত্ব পালন করতে হবে। সময়োপযোগী সিদ্ধান্তের ফলে করোনার মধ্যেও দেশ খাদ্য সংকটে পড়েনি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মহামারীর সেকেন্ড ওয়েভ এলে তা মোকাবিলায় খরচ বাড়বে রাষ্ট্রের, তাই সতর্ক ও হিসেবি হতে হবে সবাইকে। করোনা ভাইরাস যদি আবার ব্যাপক হারে দেখা দেয় তখন আমাদের প্রচুর অর্থের প্রয়োজন হবে। মানুষকে আবার আমাদের সহযোগিতা করতে হবে, চিকিৎসা করতে হবে, ওষুধ কিনতে হবে, হয়তো আরও ডাক্তার নার্স আমাদের লাগবে। তো সেদিকে লক্ষ্য রেখেই আমাদের মিতব্যয়ী হতে হবে। মনোজ্ঞ কুচকাওয়াজে ইউনিটগুলোর পক্ষ থেকে সালাম জানানো হয় সরকার প্রধানকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনায় আক্রান্ত হওয়ার 2 সপ্তাহের মধ্যেই হোয়াইট হাউসের বাইরে 3টি অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট দাবি করেছেন তিনি করোনা থেকে মুক্ত। এদিকে এখনও পর্যন্ত সবকটি জরিপে ট্রাম্পের থেকে বেশ এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় নিজের চিকিৎসকের বরাতে জানিয়েছেন তার শরীর করোনা ভাইরাস প্রতিরোধক। তবে এর সমর্থনে কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় কিছুক্ষণের মধ্যে টুইটার কর্তৃপক্ষ বার্তাটি মুছে ফেলে। এই অবস্থার মধ্যেই সোমবার ব্যাটেল গ্রাউন্ড ফ্লোরিডায় যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর নির্বাচনী প্রচারণা চালাবেন আরও 2টি ঝুলন্ত অঙ্গরাজ্য আইওয়া ও পেনসিলভেনিয়ায়। ট্রাম্পের ভ্রমণ পরিকল্পনার এই 3টি অঙ্গরাজ্য সহ ব্যাটেল গ্রাউন্ড হিসেবে চিহ্নিত 10টি অঙ্গরাজ্যের মধ্যে জরিপে 9টিতেই এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তিনিও প্রচারণা চালিয়ে যাচ্ছেন সমান তালে। এদিকে ডেমোক্র্যাটদের বিরোধিতার মধ্যেই সুপ্রিম কোর্টে ট্রাম্পের মনোনীত বিচারক এমি কোনি ব্যারেটের নিয়োগ শুনানি সোমবার সিনেটে শুরু হচ্ছে। অপরদিকে ডাক্তার ফাউসির বক্তব্য ব্যবহার করে ট্রাম্পের যে নির্বাচনী বিজ্ঞাপন তৈরি করা হয়েছে তার বিরোধিতা করেছেন ফাউসি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। মার্কিন নির্বাচন ও ট্রাম্পের করোনা পরিস্থিতির বিষয়ে সবশেষ জানাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকি, মোর্শেদ, আপনাকে ধন্যবাদ। নির্বাচনী প্রচারণা সংবাদ দেওয়ার আগে আমি আপনাকে যুক্তরাষ্ট্রের করোনা মহামারী নিয়ে কিছু কথা বলতে চাই। যুক্তরাষ্ট্রে তো সবচেয়ে বেশি, সারা পৃথিবীর মধ্যে করোনা ভাইরাসের সবচেয়ে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি, সেটি আপনি জানেন। এবং মাঝখানে কিন্তু করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছিল, কিন্তু আবারও দেখতে পাচ্ছি যে আমরা করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। গতকালকে শনিবার জুলাই মাসের পরে কিন্তু সর্বোচ্চ সংখ্যক করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে। এবং আজকে করোনা ভাইরাসের যে রোগ সংক্রমণ বিশেষজ্ঞরা আছেন তারা জানিয়েছেন যে এই অক্টোবর মাসের মধ্যে, যেটি আমি আমার রিপোর্টের মধ্যে বলেছি, যে অক্টোবর মাসের মধ্যেই আরও 20,000 মানুষের মৃত্যু হতে পারে। এরকম একটি অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও করোনা রোগে আক্রান্ত হয়েছেন, কিন্তু যে বিতর্কটি এখনও চলছে, যদিও তিনি আজকে টুইট করে জানিয়েছেন যে তিনি করোনা মুক্ত হয়েছেন, কিন্তু তার সমর্থনে তেমন কোনো প্রমাণাদি নেই। তো আগামী নির্বাচন নভেম্বরের 3 তারিখে, সেই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এই করোনা পরিস্থিতির মধ্য দিয়েই। এবং সার্বিকভাবে করোনা পরিস্থিতি এবং যে ব্ল্যাক লাইভ ম্যাটার্স, বর্ণবাদ বৈষম্য, বিরোধী বৈষম্য, সেই বৈষম্যের যে আন্দোলন চলমান আছে, এই দুটি বিষয় কিন্তু যুক্তরাষ্ট্রের নির্বাচনে কিন্তু খুব প্রভাব ফেলবে। তো আমি একটু করোনা ভাইরাস, যেহেতু আবারও করোনা প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং সেখানকার জীবনযাত্রা কেমন, আমি এই বিষয়ে জানার জন্য আমি হেরিটেজ এয়ারলাইন্সের ট্রাভেলের কর্ণধার সুলতান আহমেদের সঙ্গে কথা বলবো। হেরিটেজ ট্রাভেলসের কর্ণধার, আপনি একটু বলবেন যে আবারও তো করোনা রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, তো সেই অবস্থায় এখানকার আমরা বাংলাদেশিরা কেমন আছি, করোনা সিচুয়েশনটাই এখন এখানে কেমন? হ্যাঁ, এখানে আমাদের নিউ ইয়র্কে করোনা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছিল। কিছুদিন আমরা সার্ভাইভ করে মোটামুটি আশার আলো দেখতে পেয়েছিলাম। এখন বর্তমানে গত 8-10 দিন ধরে একটু একটু করোনা বাড়তেছে, কিন্তু করোনা
ইয়েটা একটু দুর্বল, মানে আমাদের ইমিউন সিস্টেমটা একটু বৃদ্ধি পাইছে। আপনি কি আমাদেরকে একটু বলবেন যে এই বাংলাদেশ থেকে আসা যাওয়ার ক্ষেত্রে কি অবস্থা, এখানে কতগুলো ফ্লাইট এখন পরিচালিত হচ্ছে, কারা কারা আসতে পারছেন, কারা কারা আসতে পারছেন না এই করোনার মধ্যে আমেরিকা, একটু বলবেন কি? আচ্ছা, বাংলাদেশ থেকে আমেরিকায় সবাই আসতে পারতেছেন। 3টা ফ্লাইট 3টা কোম্পানি, এমিরেটস, কাতার এবং টার্কিশ চালু হয়েছে, যেটা গত 2-2.5 মাস হলো। এবং আসা যাওয়ার মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই, শুধুমাত্র করোনা পিসিআর টেস্ট ফ্লাই করার 96 আওয়ার্সের আগে এর ভিতরে করোনা পিসিআর টেস্ট করে যে কেউ আসতে পারবে এবং যাইতে পারবে, এবং কাউকে বাংলাদেশে এবং এখানে কোয়ারেন্টাইনে থাকতে হবে না। জি, নির্বাচনে এই করোনা পরিস্থিতি কি প্রভাব ফেলবে বলে মনে করেন আপনি? নির্বাচনে করোনা পরিস্থিতি মোটামুটি ট্রাম্প যেভাবে আমাদেরকে স্টিমুলাস দিচ্ছে, নির্বাচনে আশা করি ট্রাম্পের জিতার সম্ভাবনা অনেক বেশি। জি, আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম হেরিটেজ ট্রাভেলসের কর্ণধার সুলতান আহমেদের সঙ্গে। আপনি শুনছিলেন ফয়সাল মোর্শেদ যে এখানে কিন্তু বাংলাদেশিদের মধ্যে ডেমোক্রেট দলের যেমন সমর্থন আছে, তেমনি কিন্তু রিপাবলিকান ট্রাম্পেরও সমর্থন আছে বাংলাদেশিদের মধ্যেই। সব কিছু মিলিয়েই বাংলাদেশিরা নির্বাচনী একটি আমেজের মধ্যে আছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যামাইকায়। সেখানে আমরা কথা বলবো আরও একজন বাংলাদেশি নাগরিক, যুক্তরাষ্ট্রের নাগরিকের সঙ্গে, সুলতান বুখারী। আপনি আসবেন। জনাব সুলতান বুখারী একজন অভিনেতা, আপনি একটু আমাদেরকে বলবেন, থিয়েটার কর্মী, আপনি একটু বলবেন যে এই নির্বাচনে, এটা কাছাকাছি আসবেন, এই নির্বাচনে বাংলাদেশিরা কিভাবে আছে, এই নির্বাচন নিয়ে বাংলাদেশিদের ভাবনাটা কি? ধন্যবাদ সাকিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমেরিকান ডেমোক্রেসিতে ইলেকশনের সময় সবাই একটু আলাদা রকম ইমেজের ভিতরে থাকে, কারণ এই ইলেকশনটা সাংঘাতিকভাবে ক্লিন ইলেকশন। সবাই যার যার মত প্রকাশ করার মতো সেই অধিকারটা রাখে। বাট এবার আমরা যেটা দেখতেছি, আতঙ্ক, কোভিড-19-এর ভিতরে মানুষ যে আতঙ্কের ভিতরে আছে, ওই আতঙ্কের ভিতরে আমিও আছি। বিকজ অফ আমরা বাংলাদেশিরা এখানে যেরকম বাংলাদেশিদের আমরা হারিয়েছি মৃত্যুর মিছিল, জি, প্রায় 300 মানুষ মারা গেছেন এই করোনা ভাইরাসে। সত্য কথা, একেবারেই সত্য কথা। 300-র মতো বাংলাদেশি মানুষ এখানে নিউ ইয়র্কে মারা গেছেন, এবং আমাদের অনেক স্বজন, আমাদের অনেক বন্ধু মারা গেছেন, অনেক পরিচিত জন, যা আমাদের হৃদয়কে এখনও রক্তক্ষণ করে। এর ভিতরে যে ইলেকশনটা, যে ইলেকশনের যে মজাটা, সেই মজাটা আমি নিজেও পাচ্ছি না, বাট সবাই অংশগ্রহণ করবে। এই ডেমোক্রেসিতে, আমেরিকান ডেমোক্রেসিতে সবাই ভোট দিতে আলাদা রকমভাবে একটু নিজেকে আনন্দ ওই জায়গাতে নেওয়ার চেষ্টা করে। তবে এবারকার ইলেকশনটা টোটালটা ইমেজহীন, একমাত্র ডিউ টু কোভিড-19। তবে ইলেকশন হবে, ইলেকশন পরিপূর্ণতা পাবে, ইলেকশন হবে বিভিন্ন মাধ্যমের দ্বারা, সেটা অনলাইনেও হতে পারে, আর্লি ভোটের মাধ্যমে, এক্স্যাক্টলি অনেক পন্থার মাধ্যমে ইলেকশন হবে। তবে ইলেকশন আমি মনে করি সুন্দর হবে, এবং এই আমেরিকান ইলেকশন দ্বারা পৃথিবীর অন্য অন্য দেশও যাতে একটা শিক্ষণীয় ব্যবস্থা গ্রহণ করে, আমার রিকোয়েস্ট থাকবে। থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যুক্তরাষ্ট্রের বাংলাদেশি একজন থিয়েটার কর্মী সুলতান বুখারীর সাথে। আপনি যেটি শুনছিলেন যে এখন কোভিড পরিস্থিতিটা এতটুকুই ভয়াবহ রূপ নিয়েছে, এবং আবারও যেভাবে আক্রান্ত হচ্ছে, তাতে করে কিন্তু মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্কগ্রস্ততা বিরাজ করছে। এই অবস্থায় আগামী 3 তারিখে যে নির্বাচন হবে, ফয়সাল মোর্শেদ সেই নির্বাচনে কিভাবে ভোট দিবেন গিয়ে সশরীরে, সেই জন্য কিন্তু এখানকার প্রশাসন কিন্তু ভোট দেওয়ার নানান রকম প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করেছেন। আপনি জানেন ইতিমধ্যে কিন্তু নভেম্বরের 3 তারিখে যুক্তরাষ্ট্রের ভোট হলেও এই ভোট কিন্তু 46 দিন আগে থেকেই কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ বিভিন্ন অঙ্গরাজ্যে বেঁধে কিন্তু 46 দিন থেকে শুরু করে নানান সময়ের আগে কিন্তু আর্লি ভোট শুরু হয়েছে। যেভাবে ভোটের দিন কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া যায়, সেভাবেই কিন্তু আর্লি ভোটে কিন্তু সেভাবে কেন্দ্র সাজিয়ে বসানো হয়েছে, এবং চাইলে সেই অঙ্গরাজ্যের সেই এলাকার মানুষ কিন্তু এখনও কিন্তু গিয়ে ভোট দিতে পারছেন। এটি একটি আর্লি ভোটের প্রক্রিয়া। অন্যান্য আরেকটি প্রক্রিয়া হচ্ছে ডাকযোগে ভোট। ইতিমধ্যে ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি নাগরিককে। তারা কিন্তু ব্যালটে কিন্তু সেই ভোট দিয়ে তারা কিন্তু ডাকযোগে কিন্তু ভোট দিতে পারছেন। এরকম নানান উপায়ে কিন্তু
কিন্তু ভোট দেওয়ার প্রক্রিয়া কিন্তু অব্যাহত রয়েছে। সব কিছু মিলিয়ে ধারণা করা হচ্ছে যে কোভিড-19 পরিস্থিতির কারণে নির্বাচনী যে আমেজ, যে সমাবেশ, সেটি ততটা বেশি না হলেও এবার ভোটের দিন খুব বেশি সংখ্যক মানুষ সশরীরে গিয়ে ভোট না দিলেও এই যে প্রক্রিয়ার কথাগুলো আমি বললাম, সেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ভোট দেয়া হবে। ইতিমধ্যে 50 লাখেরও বেশি মানুষ তারা কিন্তু ভোট দিয়ে ফেলেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফয়সাল মোর্শেদ, আপনাকে ধন্যবাদ। মার্কিন নির্বাচন এবং করোনা পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথমবারের মতো বাংলায় মুদ্রিত ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন লস অ্যাঞ্জেলসের প্রবাসী বাঙালিরা। ইতোমধ্যেই ডাকযোগে ভোট দিতে ইচ্ছুক বাংলাদেশি ভোটাররা বাংলায় মুদ্রিত তাদের অফিসিয়াল ব্যালট পেয়েছেন। লস অ্যাঞ্জেলস থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যালট পেপারে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাকে দেখতে পেয়ে আনন্দিত বাঙালিরা। এর মধ্য দিয়ে ইংরেজি ও অন্য কয়েকটি ভাষার পাশাপাশি দেশটিতে বাংলা ভাষাও একটি গুরুত্বপূর্ণ ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করল। বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য 1952 সালে আমরা যে সংগ্রাম করেছিলাম, তার প্রতিফলন আজ লস অ্যাঞ্জেলেস কাউন্টির বাঙালিরা প্রতিষ্ঠিত করলো। আমরা অত্যন্ত আনন্দিত যে এই সর্বপ্রথম আমেরিকার ভোটিং ব্যালটে বাংলা ভাষাকে সংযোজন করা হয়েছে। একজন বাঙালি এবং বাংলাদেশী হিসেবে তা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ভোটারদের হাতে যে ব্যালট পেপার দেওয়া হয়েছে তাতে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সহ প্রার্থীদের নাম বাংলা ভাষায় লেখা রয়েছে। ক্যালিফোর্নিয়ায় এবারের ব্যালট অনুযায়ী প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের বিচারক, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, রাজ্য ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান নিয়োগ ও অর্থ বরাদ্দ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে 5 পৃষ্ঠার ব্যালটে মোট 25টি ভোট দিতে হবে। এবারের নির্বাচনে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ফ্লোরিডা সহ আরও কয়েকটি রাজ্যে এমন বাংলা ব্যালটে ভোট দেওয়ার সুযোগের খবর পাওয়া গেছে। ভোটাধিকার আইনের আওতায় 2013 সালে নিউ ইয়র্কের কুইন্সে স্থানীয় নির্বাচন এবং 2016 সালে জাতীয় নির্বাচনে বাংলা ভাষায় ছাপা ব্যালট ব্যবহৃত হয়। তবে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে এবারই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালটে বাংলা ভাষা ব্যবহার করা হবে। বাঙালি জাতীয়তা ও সংস্কৃতি আমাদের ধমনীতে, এই মূলনীতি নিয়ে এগিয়ে চলছে বাঙালিরা। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে লস অ্যাঞ্জেলেসে একটি এলাকার নামকরণ করা হয়েছে লিটল বাংলাদেশ। তৈরি করা হয়েছে বাংলাদেশের বিজয় চিহ্ন, জাতীয় স্মৃতিসৌধ মুরাল এখানে। আর এবার রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা পেল বাংলা ভাষার। এ অর্জন বাংলার ও বাঙালির। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। ভোরের সময়ে আরও থাকছে ডাস্টবিনের অভাবে রাজধানীর সড়ক জুড়ে আবর্জনা ছড়াছড়ি, বাড়ছে ভোগান্তি। উত্তর সিটি নতুন উদ্যোগ নিলেও সিদ্ধান্ত নেই দক্ষিণের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার তাগিদ। যে বিচারকের শুনানির এখতিয়ার নেই সেই বিচারক পাঠিয়েছেন কারাগারে। আদেশ দেওয়ার সময় আসামিদের দেখেননি তিনি। বরিশালের বাকেরগঞ্জে 6 থেকে 8 বছরের 4 শিশুর বিরুদ্ধে ধর্ষণ মামলা নিয়ে এমন কাণ্ড করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। থানার ওসির ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এই মামলায় উচ্চ আদালতের আদেশের সময়ও এজলাসে আপন মনে অনেকটা খেলায় মেতেছিল 4 শিশু। চাঞ্চল্যকর এই মামলার বিষয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। সারা রাত জার্নি করে রোববার সকালে বাবা ও ভাইয়ের হাত ধরে হাইকোর্টে আসে 6 থেকে 8 বছরের এই 4 শিশু। ক্লান্ত শরীর, বারবার এজলাসে চোখ বন্ধ করে জিরিয়ে নিচ্ছিল তারা। অবুঝ এই শিশুদের ধারণাতেও নেই কি ঘটছে তাদের নিয়ে। এদিন দুপুর 12টার দিকে শুরু হয় এ মামলার শুনানি। প্রথমে বিচারকের কক্ষে একান্তে শিশুদের কথা শোনেন আদালত। এরপর একে একে তাদের অভিভাবক, থানার ওসি ও বিচারকের বক্তব্য শোনেন আদালত। প্রশ্নবাণে জর্জরিত হন দায়িত্বশীল সবাই। শিশুদের গ্রেফতার থেকে শুরু করে কারাগারে পাঠানো পর্যন্ত সব ক্ষেত্রেই আইনের যে লঙ্ঘন হয়েছে তা আঙুল দিয়ে দেখান বিচারপতিরা। তদন্ত ছাড়াই নাবালক শিশুদের গ্রেফতার, মীমাংসার চেষ্টা না করা, বিচারকের এখতিয়ার না থাকার পরও কারাগারে পাঠানোর বিষয়টি উঠে আসে। তখন সংশ্লিষ্ট বিচারক ভুলের জন্য ক্ষমা চান। আমরা আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়েছি। আসলে এটা হলো সম্পূর্ণভাবে শিশু আদালতের এখতিয়ার।
এবং উনি যেটা করেছেন সেটা উনি জুরিসডিকশনের বাইরে করেছেন। যে শিশুরা মায়ের কোল ছাড়া একদিনও ঘুমাতে পারেন না তাদেরই ধর্ষণ মামলায় গ্রেফতার করে পাঠানো হয় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে। তাদেরকে পুলিশ যাই মনে করেন মুরগির ছাড় মতন মনে করেন ধরে নিয়ে আসছে। তারা কোনোরা মনে করেন তারা জিজ্ঞাসা করে না অভিভাবকের কাছে যে কি হয়েছে না হয়েছে, তারা এরকমের কোনো কিছু জিজ্ঞাসা করে না। বলছে যে ছাড়া যাইবে না, হ্যাঁ কার উপরে নির্দেশ আছে। উচ্চ আদালত তাদের বিরুদ্ধে হওয়া ধর্ষণ মামলার কার্যক্রম স্থগিত করেন। অ্যাটর্নি জেনারেল বলছেন এই ঘটনায় ওসি ও বিচারক দায় এড়াতে পারেন না। বাকেরগঞ্জ থানা মামলা যে ওই মামলাটা স্থগিত থাকে। পুলিশ বাহিনীর যে সদস্যরা এই মামলা রেকর্ড করেছে তাদের এখানে গাফিলতি আছে। ডেফিনেটলি বিচারক যদি এটা করে থাকেন, উনি না দেখে থাকেন, তো ওনারও এটা গাফিলতি আছে। ধর্ষণ মামলায় 4 শিশুকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর ঘটনায় গত বৃহস্পতিবার প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। সেই প্রতিবেদন দেখে ওই রাতেই বসে হাইকোর্ট। ওই দিনই মুক্তির আদেশ দেয়া হলে তাদের ছেড়ে দেয়া হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আইনে আছে 9 বছরের কম বয়সী কোনো শিশুকে আটক বা গ্রেফতার করা যাবে না। এরপরও আইনের ফাঁক গলে এ ধরনের পরিস্থিতি সামনে আসায় প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট থানার ওসির ভূমিকা নিয়ে। ঘটনাস্থলে গিয়ে পুলিশের একবারও মনে হলো না কিভাবে অবুঝ শিশুরা ধর্ষণ মামলার আসামি হয়। ফিরদৌস সোহাগের রিপোর্টে বিস্তারিত। 2013 সালের শিশু আইনে বলা হয়েছে 9 বছরের কম বয়সী শিশুকে কোনো অবস্থাতেই গ্রেফতার করা যাবে না, এমনকি সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণ ছাড়া আটকে রাখতে পারবে না পুলিশ। অথচ গত 7ই অক্টোবর আইনের লঙ্ঘন করেই বরিশালের বাকেরগঞ্জ থেকে গ্রেফতার করা হয় 4 শিশুকে। এমন প্রেক্ষাপটে আইন না মেনে শিশুদের গ্রেফতারে থানা পুলিশের ভূমিকা প্রশ্নের সম্মুখীন। এ বিষয়ে সংশ্লিষ্টদের দায়মুক্তি না দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অধিকার কর্মীদের। পুলিশ গ্রেফতার করতে গেল এবং যখন দেখলো যে এদের বয়স খুবই কম, আমাদের প্রশ্ন হচ্ছে কিভাবে পুলিশ তাদেরকে গ্রেফতার করলো। এটি সম্পূর্ণভাবে আইন লঙ্ঘন করা হয়েছে, বিধি লঙ্ঘন করা হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। শুধু গ্রেফতারে নয়, কারাগার হিসেবে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশও প্রশ্নবিদ্ধ। আইন অনুযায়ী শিশু আদালতে হাজির করার কথা থাকলেও শুনানি হয়েছে আমলি আদালতে। আইনজীবীরা বলছেন আইন ছাড়াও মানবাধিকার আমলে নিলেও জামিন পেতে পারে শিশুরা। যেভাবে ওরা প্রিজন ভ্যানে উঠিয়েছে, এটা কোনো অধিকার তাদেরকে দেওয়া হয়নি এবং যে আদালত আদেশ দিয়েছে, দেশের প্রতিটি আদালত এবং পুলিশ প্রশাসন উচ্চ আদালতের এই সিদ্ধান্তকে অক্ষরে অক্ষরে ভবিষ্যতে পালন করবে। শিশুদের গ্রেফতারের বিষয়ে আইনের পাশাপাশি স্থায়ী নীতিমালা বাস্তবায়নে পদক্ষেপ জরুরি বলেও মনে করেন অধিকার কর্মী ও আইনজীবীরা। বিদ্যমান আইনে বলা আছে সংশ্লিষ্ট অপরাধ জামিনযোগ্য কিংবা অযোগ্য তা বিবেচনা ছাড়াই কোনো শিশুকে মুক্তি দিতে পারেন স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা। ফিরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণী নির্যাতনের পর বাবাকে পেটানোর মামলায় প্রধান আসামি শামীমের 7 দিন ও বাকি 5 আসামির 1 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভদীপ পাল এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কড়া নিরাপত্তায় 6 আসামিকে আদালতে আনা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা SI ফিরোজ মিয়া রিমান্ড আবেদন করেন। আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত প্রধান আসামি শামীমকে 7 দিনের ও বাকি 5 আসামিকে 1 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সম্রাটের পর এবার অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের থাইল্যান্ডে 7টি প্রতিষ্ঠানের খোঁজ পেয়েছে দুদক। অনলাইনে ক্যাসিনো ব্যবসার মাধ্যমে 33 কোটি টাকার অবৈধ লেনদেন ও পাচারের তথ্য এখন দুদকের হাতে। ক্যাসিনো ব্যবসায় জড়িতদের বেশিরভাগের বিরুদ্ধেই রয়েছে অর্থ পাচারের অভিযোগ। দুদকের তদন্তে একে একে বেরিয়ে আসছে বিদেশে অবৈধ ব্যবসা ও অর্থ পাচারের তথ্য। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সম্রাটের প্রায় 195 কোটি টাকা পাচারের খবর ফলাও হতে না হতেই এবার থাইল্যান্ডে অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের 7টি প্রতিষ্ঠানের খোঁজ পেয়েছে দুদক। সেলিম পাচার করেছে 13 কোটি টাকা, অবৈধ লেনদেনও 20 কোটি টাকার বেশি। গত বছরের 30 অক্টোবর অনলাইনে জুয়ার কারবারে জড়িত থাকার অভিযোগে সেলিম প্রধানকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে নিয়ে গুলশান অফিস ও বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিদেশি মদ। এ ঘটনায় অর্থ পাচার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র্যাব। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে যাত্রী সেজে প্রাইভেট কার ছিনতাইকারী চক্রের গ্রেফতার 6 সদস্যের মধ্যে 4 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
দলনেতা নিজামকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক। ছিনতাইয়ের বাধা পেলে চলন্ত গাড়ি থেকে চালককে ফেলে দিত বলে জানায় এই চক্রের সদস্যরা। সাক্ষরচিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সিআইডির তথ্য মতে বৃহত্তর চট্টগ্রামের গাড়ি চোর সিন্ডিকেটের অন্যতম বড় দল এটি। এ দলের সবার বিরুদ্ধে রয়েছে গাড়ি ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা। গত 26 সেপ্টেম্বর সীতাকুণ্ড থানার একটি গাড়ি ছিনতাইয়ের মামলার তদন্ত করতে গিয়ে সিআইডি এই চক্রের সন্ধান পায়। মূল হোতা মহিউদ্দিনকে আমরা চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতার করার পরে তার কথা অনুযায়ী এই ঘটনার মূল পরিকল্পনাকারী নিজামউদ্দিনকে আমরা অ্যারেস্ট করি এবং পরে সোহেলকে আমরা গ্রেফতার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে জেলা ও নগরের বিভিন্ন স্থানে সংগঠিত অবস্থায় থাকে তারা। পরে যাত্রী বেশে টার্গেটকৃত গাড়িতে উঠে চালককে ফেলে দিয়ে গাড়ি ছিনিয়ে নিয়ে যায়। অনেক সময় গাড়ি আটকে রেখে বিকাশের মাধ্যমে মালিকের কাছ থেকে টাকা আদায় করে। গাড়িটা ভাড়া করে নিয়ে যায়, তারপর ড্রাইভারকে নামাই দিয়ে আমরা গাড়ি নিয়ে যাই, গাড়ি নিয়ে দিয়ে বিকেলে টাকা তুলি। নিজামউদ্দিন আমাদের লিডার, ওর মাধ্যমে আমরা কাজটা করি। কাজটা করার পর ওই টাকা তুলে ওকে দিয়ে ও আমাদের টাকাটা ভাগ করে দেয়। ওরা হচ্ছে যাত্রী বেশে তারা গাড়িতে উঠে তারপর গাড়ি ছিনতাই করে ওই তারা নিরিবিলি জায়গায় গিয়ে ড্রাইভারকে ফেলে দেয়। যদি ড্রাইভার বাধা দেয় তো সেক্ষেত্রে হয়তো অনেক সময় ড্রাইভারকে মেরে ফেলে। বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে সিআইডি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সিএনজি অটোরিকশা রুট পারমিট করে দেওয়ার নামে 91 লাখ টাকা আত্মসাতের মামলায় রিজেন্ট চেয়ারম্যান শাহেদ করিমকে 4 দিনের রিমান্ডে দিয়েছেন চট্টগ্রামের আদালত। পাশাপাশি আগামী 15 দিনের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে তা মঞ্জুর করেন বিচারক সরওয়ার জাহান। পরে তাকে নেওয়া হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে। এ সময় প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার কথা স্বীকার করে শাহেদ। সংশ্লিষ্টদের অর্থ পরিশোধ করবে বলেও আদালতকে জানায় সে। পরে পুলিশের করা আবেদনের ওপর শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। 2016 সালে আমদানিকৃত সিএনজি অটোরিকশার পারমিট করিয়ে দেওয়ার কথা বলে চট্টগ্রামের মেগা মোটরসের কাছ থেকে 91 লাখ টাকা নেয় শাহেদ করিম। বারবার চেষ্টা করেও সে টাকা ফেরত পায়নি প্রতিষ্ঠানটি। এ ঘটনায় এই বছরের 13 জুলাই ডাবল মরিং থানায় মামলা করা হয়। ভোরের সময়ে আরও থাকছে, মাদারীপুরে মেয়াদ পূর্তির পরও ডিপিএস এর টাকা দিতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের তালবাহানা। বিপাকে গ্রাহকরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ, তদন্তের আশ্বাস। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় নানা পরিকল্পনা থাকলেও শুধুমাত্র হাতের কাছে ডাস্টবিনের অভাবে সড়ক জুড়ে আবর্জনা ছড়াছড়ি, যা একদিকে বাড়াচ্ছে নাগরিক ভোগান্তি, অন্যদিকে দেখা দিচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। এ অবস্থায় বিশেষজ্ঞরা পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার তাগিদ দিলেও ফুটপাত কেন্দ্রিক ডাস্টবিনে ফিরছে না দক্ষিণ সিটি। তবে উন্নত প্রযুক্তির ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নিয়েছে উত্তর সিটি। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন শাহিন রহমান। প্রায় 2 কোটি মানুষের এই শহরে চলতি পথে বর্জ্যের এমন ছড়াছড়ি এখন অনেকটাই গা সওয়া নগরবাসীর। বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা এমন বর্জ্য আপাত দৃষ্টিতে বড় কোনো সমস্যা মনে না হলেও দিন শেষের পরিমাণ দাঁড়ায় 1555 টনে। প্রশ্ন হচ্ছে, শহরময় বর্জ্যের এমন অব্যবস্থাপনার দায় কার? অপরিকল্পিত শহরের কালিমামাখা রাজধানীর সবথেকে পরিকল্পিত সড়ক আগারগাঁওয়ের এই সড়কে আছে প্রশস্ত ফুটপাত, সাইকেল লেন, এমনকি গাড়ি পার্কিংয়ের সুবিধা, অথচ নেই ডাস্টবিন। ফলাফল সড়ক জুড়ে বর্জ্যের ছড়াছড়ি। এ তো গেল পরিকল্পিত সড়ক ভাবনায় বর্জ্য ব্যবস্থাপনার উদাসীনতার চিত্র। রাজধানীর অন্যান্য সড়কের অবস্থা এর থেকে ভালো নয় মোটেই। স্বল্প দূরত্বে কোথাও নেই ময়লা ফেলার ডাস্টবিন। চলার পথে বর্জ্য বিড়ম্বনা নগরবাসীর প্রতিদিনকার সমস্যা। এত সুন্দর রাস্তা, যদি ডাস্টবিন থাকতো তাহলে তার এগুলা এখানে পড়ে থাকতো না। চা খাচ্ছিলাম, প্লাস্টিকের যে কাপটা ছিল সেটা ফেলার জন্য জায়গা পাচ্ছিলাম না। অনেকক্ষণ হাঁটার পরে তারপর এক জায়গায় সাইডে রেখে আসলাম। সড়কের বর্জ্য ব্যবস্থাপনায় কাজ যে হয়নি তা কিন্তু নয়। 2016 সালে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে নগর জুড়ে 11,000 মিনি ডাস্টবিন বসায় রাজধানীর 2 সিটি। অথচ দীর্ঘদিনের অবহেলায় এর অধিকাংশই এখন ব্যবহার অনুপযোগী, আবার অনেকগুলোর অস্তিত্বই নেই। গুলশানের মতো
জায়গায় ডাস্টবিন আরও দরকার ছিল, হয়তো সেই পরিমাণে নাই। দীর্ঘদিনের নাগরিক এই সমস্যা সমাধানে উত্তর সিটি নতুন উদ্যোগ নিলেও সড়কে ডাস্টবিন বসানোর সিদ্ধান্ত নেই দক্ষিণের। নান্দনিক এলাকা যেগুলো, সেখানে আমরা হাতের ময়লাটা ফেলার জন্য পাত্রের ব্যবস্থা করব। তার মানে এই না ঢাকা শহর শুধুমাত্র টিনের পাত্র দিয়ে ভরে ফেলা হলো। ম্যাটেরিয়ালসটা চেঞ্জ করে যাচ্ছে, যে ম্যাটেরিয়ালসে কোনো রিসেল ভ্যালু নাই, ফাইবার ম্যাটেরিয়ালস, এটা কিন্তু বাইরে 2 টাকার দাম বিক্রি হবে না। তো আমরা এই ধরনের কনসেপ্ট চিন্তা করছি। তবে নগর বিশেষজ্ঞরা মনে করেন শুধু দৃষ্টি দূষণই নয়, জলাবদ্ধতা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে বিকল্প নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার। এই ডাস্টবিন ব্যবস্থা প্রতি 100 ফিট অন্তর অন্তর করা এমন কোনো কঠিন কাজ না। তবে সেটি সিটি কর্পোরেশন দ্বারা সরবরাহকৃত হতে পারে এবং অবশ্যই তার ব্যবস্থাপনায় এটি পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। রাজধানীতে প্রতিদিন তৈরি হওয়া 6,000 টন বর্জ্যের 1,500 টনই জমে সড়কে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। নওগাঁর সদরে বিস্তীর্ণ মাঠ থেকে আগাম শীতকালীন সবজি সংগ্রহ করে বাজারে নিয়ে যাচ্ছেন চাষিরা। সে খবর জানাতে বর্ষাইল এলাকায় আছেন সহকর্মী MR রকি। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রকি, দিনের মধ্যে কিন্তু শীতের যে ছোঁয়া এটা আসা শুরু করেছে। ইতিমধ্যে শীতের আগাম জাতের যেসব সবজি রয়েছে, এই সবজিগুলো কিন্তু এখন প্রান্তিক পর্যায়ে থেকে সংগ্রহ শুরু হয়েছে। আমরা রয়েছি নওগাঁর বর্ষাইল মাঠে। এই এলাকার সবচেয়ে বেশি সবজি উৎপাদিত হয় এই বর্ষাইল এলাকা। এখানে কিন্তু সিম সহ বিভিন্ন জাতের যেসব সবজি রয়েছে, বিশেষ করে এই প্রান্তিক কৃষকরা ভোর সকালে এই সবজিগুলো তারা সংগ্রহ করে থাকেন এবং সবজির এবছর কিন্তু ভালো একটা দাম পাচ্ছেন। আমরা একটু জানিয়ে রাখি, এই গেল মৌসুমের পর যেসব চাষি ছিলেন তারা কিন্তু অনেকটা হতাশ ছিলেন, কিন্তু এইবারই ব্যতিক্রম। এই মাঠ পর্যায়ে থেকে তারা বিপুল পরিমাণে সবজি সংগ্রহ করে চড়া দামে তারা বিক্রি করতে পারছেন এবং এই সবজির কিন্তু ভালো দাম এখানকার চাষিদের অনেকটা উৎসাহিত করে তুলছে এবং তারা এবছর যেটা বলছেন যে প্রথম পর্যায়ে শীতের যে আগাম সবজি, বিশেষ করে ছিম, লাউ, কদু, এছাড়া অন্যান্য যেসব সবজি রয়েছে, এই সবজিগুলোর এবং এই সবজির ভালো দাম কিন্তু এখানকার চাষিদের ব্যাপকভাবে উৎসাহিত করে তুলেছে। এখানে বলতে পারি জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর এই জেলাতে প্রায় ব্যাপকভাবে উৎসাহিত করে তুলেছে এবং আমরা যেটা এখানে বলতে পারি জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর এই জেলাতে প্রায় 13,000 হেক্টর সবজি কিন্তু তারা চাষ করেছিলেন এবং এই চাষ করা সবজি চড়া দামের কারণে কৃষকদেরকে কিন্তু ব্যাপকভাবে উৎসাহিত করে তুলেছে এবং প্রতি কেজি সবজি এখানে বিশেষ করে যেটা সিম জাতীয় সবজি, এই সবজিগুলো তারা এই প্রান্তিক পর্যায় থেকে কিনে শহরে নিয়ে যান এবং ভোর সকালে এখানে আরেকটি বিষয় হলো কীটনাশক ফ্রি সবজি চাষের ক্ষেত্রে কৃষি বিভাগের পক্ষ থেকে কিন্তু ব্যাপক নজরদারি করা হয়েছে এবং এই এবছর ফেরোমেন জাতীয় যেসব ট্র্যাপিং পদ্ধতি রয়েছে, এই পদ্ধতির কারণে কৃষকের যে সবজির চাহিদা এই এলাকায় কিন্তু দিন দিন বাড়ছে। এখানে আমরা যেটা লক্ষ্য করছিলাম, পাতাকপি, ফুলকপি এবং বিলাতি, লাউ, অন্যান্য যেসব রয়েছে এই ঝিঙে, এই সবজিগুলো কিন্তু এই এলাকায় চাষ করা হয়ে থাকে এবং সবচেয়ে বড় যে মজার বিষয় হলো যে এই এলাকায় কিন্তু বন্যার এবছর প্রাদুর্ভাবটা পড়েনি। বন্যা এই এলাকায় কিছুটা উঁচু হওয়ার কারণে বন্যার কোনো ধকল এখানকার চাষিরা ওইভাবে অনুভব করেনি, ফলে এই অঞ্চলের চাষিদের ক্ষেত্রে সবজির ভালো দাম এবং উৎপাদনের ক্ষেত্রে ভালো ফলন তাদের অনেকটাই উজ্জীবিত করেছে এবং আমরা এখানে কৃষকদের সাথে কথা বলেছিলাম। কৃষকরা যেটা বলছেন যে সবজির ক্ষেত্রে গেল বছর যে সবজি বিক্রি করেছিলেন তারা প্রথম পর্যায়ে এই বিশেষ করে সিম 35-40 টাকা কেজি, কিন্তু এই সিম এবছরই এসে সেটা 100 টাকার মতো প্রতি কেজিতে বিক্রি করতে পারছেন। অন্যান্য সবজির ক্ষেত্রে একই অবস্থা। এবছর বাজারে কিন্তু একটা চড়া মূল্য আমরা প্রত্যেকটা সবজির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছিলাম এবং বেগুন বিক্রি হচ্ছে নওগাঁ শহরের বাজারে 80 থেকে 100 টাকা কেজি, কিন্তু এই বাজারে এখানে কিন্তু 50 টাকা 40 টাকা কেজিতে তারা বিক্রি করতে পারছেন এবং ফলে কিন্তু কৃষকদের যারা উৎপাদনের সাথে সরাসরি জড়িয়ে আছে তাদের ভিতরে কিন্তু একটা বড় ধরনের অর্থনৈতিক স্বাবলম্বী এবং অর্থনৈতিকভাবে তারা লাভবান হচ্ছেন, এমন কথা কিন্তু আমরা কৃষকের মুখ থেকে পাচ্ছি। নওগাঁ জেলার এই বিশেষ করে সদর উপজেলার এই সবজি এলাকা বর্ষাইল, কীর্তিপুর, এই এলাকার চাষিদের ভিতরে আর্থসামাজিক একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছিলাম। তো ফয়সাল, এই ছিল সবজি বাজারের সবজি সংগ্রহের খবর আমার কাছে।
নওগাঁর বর্ষাল এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী MR রকি। সারা দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় নারায়ণগঞ্জে সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে। এতে পাইকারি বাজারে মাছের দাম কমেছে। বিশেষ করে এবছর সমুদ্র ইলিশের প্রজনন বেশি হওয়ায় পদ্মার বড় আকারের সুস্বাদু ইলিশ বাজারে ছেয়ে গেছে, তাই ক্রেতা সমাগমও বেড়েছে। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নারায়ণগঞ্জ নদীবন্দর সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে ৩ নম্বর ঘাট এলাকার পাইকারি মাছ বাজার। রুই, কাতলা, ইলিশ, বোয়াল, পাঙ্গাস, আইড় ও রিঠা সহ নদীর ছোট বড় সব ধরনের তাজা মাছ পাওয়া যায় এই বাজারে। মূলত এই বাজার থেকেই মাছ সরবরাহ হয়ে থাকে নগরীর অন্যান্য বাজারগুলোতেও। প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল ১১:৩০ পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের পদচারণায় জমজমাট থাকে ঐতিহ্যবাহী এই মাছ বাজারটি। প্রতিদিন কোটি টাকার বেশি মাছ বেচাকেনা হয় এখানে। এখানে বড় বড় ইলিশ ১.৫ থেকে ২ কেজি ওজনের পাওয়া যায়, মাঝে মাঝে ১.৫ কেজিও পাওয়া যায়, তবে ইলিশের দাম খুব কম। পাবদা রয়েছে ২৫০, টাকি রয়েছে ২৫০, বোয়াল হয়েছে ৩০০, চিতল হয়েছে ৩৫০। দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন মাছের সরবরাহ বাড়ায়, দামও কমেছে। অন্যান্য মাছের পাশাপাশি বড় আকৃতির ইলিশে এখন বাজার সয়লাভ। মৎস্য বিক্রেতারা হাঁকডাক দিয়ে পদ্মার সুস্বাদু ইলিশ হাতে নিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছেন। দামও হাতের নাগালের মধ্যে। খুবই সাশ্রয়ী এবং কম মূল্যে পাওয়া যায় বিধায় আমরা অনেকেই এখানে আসি মাছ কিনতে। এখানে টাটকা মাছ পাই, সব যা চাই তাই পাই এবং দামও একটু সাশ্রয় হয়। শত বছরের পুরনো নৌপথে পরিবহনের সুবিধা থাকায় ব্রিটিশ আমলে নদী বন্দরকে কেন্দ্র করে বাজারটি প্রতিষ্ঠিত হয়। শতাধিক আড়তদার ও সহস্রাধিক পাইকারি মাছ ব্যবসায়ী বংশ পরম্পরায় ব্যবসা পরিচালনা করছেন এখানে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। কুষ্টিয়ার বিভিন্ন এলাকা থেকে নানান জাতের কলা নিয়ে মধুপুর হাটে আসেন চাষিরা। সেখান থেকে পাইকাররা কলা কিনে পাঠিয়ে দেন দেশের বিভিন্ন বাজারে। এই মুহূর্তে হাটে আছেন সহকর্মী SM রাশেদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাশেদ, কুষ্টিয়ার এই মধুপুর যে হাটটি রয়েছে কলার হাট, এখান থেকে ভোরবেলা থেকে কিন্তু প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা আছেন তারা কিন্তু বিশেষ করে সবজি জাতের কলাটা কিন্তু বিক্রি করার জন্য তারা বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করে কিন্তু এই সকালবেলা থেকে আসতে শুরু করছে মধুপুর হাটে। তো আমরা কৃষকের সাথে কথা বলেছি, কৃষক আমাদেরকে জানিয়েছেন যে আসলে সকালবেলা খুব ভোরে উঠে তারা আসলে যে কলাটি আছে সেই কলাটি কেটে কিন্তু মধুপুর হাটের উদ্দেশ্যে কিন্তু বিভিন্ন ধরনের বিশেষ করে আপনার কৃষি যে পরিবহন আছে সেই পরিবহনের করে কিন্তু তারা এই সকালবেলায় মধুপুর হাটে এনেছেন। তো তারা কাছে আমি জিজ্ঞেস করছি আসলে এখন কি পরিমাণ দামে আসলে কলা বিক্রি হচ্ছে। তো এখানকার কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন প্রকার ভেদে ২০০ থেকে ৪০০ টাকা কিন্তু কাঁদি কলা তারা আজকে বিক্রি করছে সকালবেলায় মধুপুর হাটে। তবে এখানে বিশেষ করে যারা প্রান্তিক পর্যায়ে যারা কৃষক যারা আছেন, যারা মূলত এই হাটকে কেন্দ্র করে সকালবেলা তারা আসছে, তারা জানিয়েছেন যে এখন কিন্তু আসলে অফ সিজন, যার কারণে কিন্তু কলার দামটা একটু বেশি। তো আমি এখানে আপনাদের কিন্তু কলার হাটটা দেখাতে চাই। মূলত সকালবেলা থেকে কিন্তু প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা যারা আছে তারা কিন্তু এখানে কলা নিয়ে আসছেন। বিশেষ করে সবজি জাতের এবং কাঁঠালি এবং আপনার বিভিন্ন ধরনের জাতের কলা কিন্তু এখানে তারা বিক্রি করার জন্য এসেছে। এবং বিশেষ করে যারা এখানে ইজারদার যারা আছেন, এই বাজারে যারা ইজারদার যারা আছেন তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে কুষ্টিয়া অঞ্চলে কিন্তু বিভিন্ন ধরনের কলা চাষ হয়ে থাকে। তো সপ্তাহে কিন্তু এখানে ৩ দিনের মাত্র হাট বসে। হাটটা কিন্তু দুপুর ১২টা নাগাদ কিন্তু শেষ হয়ে যায়। তো আমি এখানে যারা পাইকারি ব্যবসায়ী যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত কুষ্টিয়া অঞ্চলে যে কলাটা, এই কলার প্রথম ভক্তা কিন্তু বিশেষ করে যারা এখানকার কলাগুলো নিয়ে ঢাকা সহ কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা এই কলাটা বিক্রি করে থাকেন। তো আমি এখানে কুষ্টিয়ার কৃষি বিভাগ যারা আছে তাদের সাথে কথা বলেছি। কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে শুধুমাত্র কিন্তু কুষ্টিয়া জেলাতে চলতি মৌসুমে ৪৫,০০০ হেক্টর জমিতে শুধুমাত্র চাপা সবজি যে কলাটি আছে সে কলা চাষ করেছে কিন্তু কুষ্টিয়ার অঞ্চলের কৃষকেরা। আজকে কিন্তু শুধুমাত্র চাপা সবজি কলা কিন্তু প্রকারভেদে ২০০ থেকে ৪০০ টাকা কাঁদি কিন্তু বিক্রি করছে কুষ্টিয়া অঞ্চলের কৃষকেরা, যারা প্রান্তিক পর্যায়ের কৃষকরা আছে তারা। তো আমি এখানে যারা প্রান্তিক পর্যায়ের কৃষকরা যারা আছে তারা আসলে আমাদেরকে জানিয়েছেন যে আসলে এবার কিন্তু তারা কলার দাম
কিছুটা তারা বৃদ্ধি পেয়েছে এবং এই কলা বিক্রি করে তারা কিন্তু আজ কিছুটা লাভবান হচ্ছে। তো এই পরিমাণ যদি কলার দাম থাকে তাহলে এই যে কৃষকরা যে কলার যে দামটা রয়েছে সেই কলার দামটি পেলে কৃষকরা কিন্তু আসলে লাভবান হবে। তবে যারা প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা যারা আছে তাদের আসলে এখানে তারা আমাদেরকে কাছে জানিয়েছেন যে মূলত যে কুষ্টিয়ার যে কৃষক যারা আছে তারা যদি উন্নত প্রশিক্ষণ পেয়ে থাকে তাহলে আসলে কলার আরো উৎপাদন বৃদ্ধি পাবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আজকে মধুপুরের হাট থেকে কলার বাজার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী SM রাশেদ। ভোর থেকেই রাজধানীর রমনা পার্কে শরীর চর্চায় ছুটে আসেন স্বাস্থ্য সচেতন মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সালেহী, আসলে কাঠ আর পাথরের এই নগরীতে আসলে যে কয়েকটি জায়গা রয়েছে যেখানে সবুজের মাঝে ভাবে যেমন প্রাণ ভরে শ্বাস নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে আবার এখানে হাঁটা চলাফেরা এবং সকালবেলা মানুষ স্বাস্থ্য সচেতন মানুষ যে জায়গাগুলোতে ছুটে আসেন তার মানুষ এই অন্যতম একটি জায়গা রমনা পার্ক। এখানে ব্যক্তিগতভাবে একাকী যেমন অনেকে বিভিন্ন অনুশীলনের মাধ্যমে শরীর চর্চা করে থাকেন, এখানে আবার বিভিন্ন ধরনের আসেন মানুষ সেই অন্যতম একটি জায়গা রমনা পার্ক। এখানে ব্যক্তিগতভাবে একাকী যেমন অনেকে বিভিন্ন অনুশীলনের মাধ্যমে শরীর চর্চা করে থাকেন, এখানে আবার বিভিন্ন ধরনের গ্রুপও রয়েছে, দলগতভাবেও এখানে কিন্তু হচ্ছে যে মানুষ শরীর চর্চা করে। তেমনই একটা গ্রুপের আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাতে চাই, ইয়োগা আলফা ইয়োগা। এখানে আসলে মূলত সকালবেলায় যে শারীরিক ব্যায়াম মানে যে প্রচলিত যে নিয়মগুলো আছে শারীরিক কসরতের, সেগুলোর পাশাপাশি এখানে মেডিটেশন এবং হচ্ছে সেখানে ধ্যান এবং যোগ ব্যায়ামও করানো হয়। এবং একটু আগে আমরা আসলে দেখছিলাম যে এখানে এই যে ব্যায়ামটা শুরু হয়েছে তার আগের যেই প্রস্তুতি স্বরূপ এখানে ধ্যানের যে বিষয়টা রয়েছে, যে মনের প্রশান্তির জন্য এবং মনকে সমস্ত কাজ থেকে ছুটি দিয়ে একটি দিন, যে নতুন দিনটি আসলে শুরু হলো, সেই দিনটি যাতে ভালোভাবে মানুষ শুরু করতে পারে এবং এই দিনটিতে যাতে সুন্দরভাবে এই দিনকে নতুন করে উদ্যম নিয়ে আজকের দিন সতেজ করার যে প্রক্রিয়া, সেই ধরনের প্রয়াস কিন্তু এখানে আছে এবং সুস্থ থাকার জন্য যে স্বাস্থ্য সচেতনতার যে বিষয় আছে সেই ধরনের বিষয়ে কিন্তু এখানে যে শারীরিক কসরত সেগুলো কিন্তু করানো হচ্ছে। তো আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই, এখানে যারা আছেন তাদের সাথে যে বিষয় আছে সেই ধরনের বিষয়ে কিন্তু এখানে যে শারীরিক কসরত সেগুলো কিন্তু করানো হচ্ছে। তো আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই, এখানে যারা আছেন তাদের সাথে। মূলত এখানে যিনি এই যোগ যিনি ব্যায়াম করাচ্ছেন আসলে প্রশিক্ষক ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন মিয়ার সাথে একটু আমরা কথা বলতে চাই। আমরা সকাল থেকে আসলে দেখছিলাম যে এখানে অনেক ধরনের প্রশিক্ষণ আসলে মানে ব্যায়াম তো প্রচলিত ব্যায়ামের মাধ্যম ছাড়াও এখানে যোগ ব্যায়াম ধ্যানেরও একটা বিষয় আছে। যদি একটু বলতেন যে আপনারা আসলে কি কি ধরনের ব্যায়াম করিয়ে থাকেন এবং সেগুলো এই ছাড়াও যে মানে যোগ ব্যায়াম এবং যে ধ্যানের যে বিষয়টা আছে সে বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাইনুদ্দিন মিয়া, আলফা ইয়োগা সোসাইটির সাংগঠনিক সম্পাদক এবং একজন প্রশিক্ষক হিসেবে কাজ করছি। আমরা 2014 সাল থেকে আলফা ইয়োগা সোসাইটি, আমরা রমনা পার্কে এই আলফা ইয়োগা সোসাইটি নামে আমাদের এই সংগঠন প্রতিদিন সকাল 6টা থেকে 7:50 পর্যন্ত আমরা দক্ষ প্রশিক্ষক দ্বারা ইতিহাস, ঐতিহ্য, যোগ ব্যায়াম, মেডিটেশন মূলত হচ্ছে যে আপনারা কি ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকেন? হ্যাঁ, আমরা সেটাই বলছি যে হাজার বছরের যে ইতিহাস এবং ঐতিহ্য, যোগ ব্যায়াম, মেডিটেশন আমরা পরিচালনা করে আসছি। যোগ ব্যায়ামটা হচ্ছে কি, এই যে আমাদের নার্ভাস সিস্টেম, আমাদের রক্ত সঞ্চালন, শিরা, উপশিরা, শ্বাসতন্ত্র, এগুলোকে অ্যাক্টিভ করার জন্য ইয়োগা মানে যোগ ব্যায়ামের মানে বিকল্প আজ পর্যন্ত কোনো ব্যায়াম আবিষ্কৃত হয়নি। যেমন আমরা স্বাভাবিকভাবে যে জিমনেশিয়ানে গিয়ে যে ব্যায়ামগুলো হচ্ছে এগুলো শুধু পেশির ব্যায়াম হয়, আর এই যোগ ব্যায়াম মেডিটেশন আপনার এই একমাত্র স্বাস্থ্য সংস্থা কর্তৃক আমাদের এই যে এনজিওপ্লাস্টি, বাইপাস, ওপেন হার্ট সার্জারি বা অন্য জটিল অপারেশনের পরবর্তী ক্ষেত্রে আপনার এই একমাত্র স্বাস্থ্য কর্তৃক কর্তৃক যোগ ব্যায়ামকে নমিনেটেড করা হয়েছে যে অপারেশন পরবর্তী সময় এই আসনগুলো করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আমরা একজন এখানে যারা একজন এসেছেন যিনি প্রতিনিয়ত এখানে আসেন এরকম একজনের সাথে একজন কথা বলতে চাই। যদি আপনার সাথে একটু যদি বলতেন যে এই যে এখানে এসে আসলে প্রতিদিন সকালবেলায় যে আপনি দিনটা শুরু করছেন, এই ধরনের অনুশীলনের মধ্য দিয়ে আসলে কি উপকার হচ্ছে আপনার?
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। আমি প্রতিদিন সকালে এখানে আসি। এখানে আসার পরে প্রথম যখন আমি আসি তখন আমার শরীরটা অনেক ভালো লাগতো। এখানে আসার কয়েকদিনের মধ্যে নিয়মিত আসি, আমি সারাদিন খুব ভালো এনার্জি পাই এবং পরের দিন সকালে আসে আবার। একজন মানুষকে আসলে একটি দিনের শুরু থেকে সারাদিন পরিচালনা করার জন্য সারাদিনের যে কাজ, সেই যে কর্ম উদ্যমতা এবং তার মধ্যে যে কর্মস্পৃহা এবং সমস্ত মানসিক প্রশান্তি নিয়ে যাতে সে দিনটি শুরু করতে পারে, সেজন্য আসলে এখানে ধ্যান এবং যোগ নিয়মেরও আসলে ব্যবস্থা মধ্যে যে কর্মস্পৃহা এবং সমস্ত মানসিক প্রশান্তি নিয়ে যাতে সে দিনটি শুরু করতে পারে সবাই আসলে কিন্তু আসে আসলে ব্যবস্থা আছে এবং তারা দলগতভাবে রমনা পার্কে প্রতিদিন আসলে এটা করে থাকেন। আপনাকে যদি বলতে চাই, এখানে নারী পুরুষ সবাই আসলে কিন্তু আসে এবং হচ্ছে যে এখানে সবাই যেমন পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আসেন। তারা বলছেন যে প্রতিদিন শুধুমাত্র যে শরীরের যে ব্যায়াম, সেটার পাশাপাশি আসলে আত্মা, মন এবং মনের যে প্রশান্তি, যেটি নিয়ে আসলে একটি দিন শুরু করা উচিত, যাতে একটি নতুন দিনের কর্ম উদ্দীপনা নিয়ে এখান থেকে ছিল আমার কাছে। সহকর্মী নাজমুস সালেহী সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন রাজধানীর রমনা পার্ক থেকে। অন্য প্রসঙ্গ, মাদারীপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ডিপিএস করে টাকা ফেরত পাচ্ছেন না গ্রাহকেরা। ডিপিএস এর মেয়াদ শেষ হবার পর 5 বছর পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ টাকা নিয়ে টালবাহানা করছে বলে অভিযোগ উঠেছে। টাকা ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকুনের ছবিতে রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার মোবারকদি গ্রামের বাসিন্দা লীনা আক্তার 2005 সালে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জনপ্রিয় ডিপিএসে হাঁস মুরগি পালনের ডিম বিক্রি করে কষ্টের জমানো টাকা রাখতে শুরু করেন। 10 বছর মেয়াদী ডিপিএস এর মেয়াদ 2015 সালে শেষ হলেও আজও পাননি তার প্রাপ্য টাকা। যে আপনারা টাকাটা ঠিকই পাবেন, একটু দেরি হইব এরকম বলছে সে। টাকাটা যদি পাইতাম ব্যবসা বাণিজ্য করতাম। একই অবস্থা ওই এলাকার পারভিন আক্তার, হালিমা বেগম, কল্পনা বেগম সহ অনেক গ্রাহকের। ভবিষ্যতে সঞ্চয়ের আশায় তারা সবাই 10 বছর মেয়াদী ডিপিএস করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে। মাঠকর্মী রহিমা বেগমের মাধ্যমে জমা দিতেন প্রতি মাসের টাকা। মেয়াদ শেষ হলে পাওনা টাকা ফেরত চাইলে টালবাহানা শুরু করে প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অফিসে কইছে আর নাইকা, একবার যে পাইছে অফিসে অফিস গেছে জানতেন। যেই কটা আমরা রিসিট দিছি এই টাকার জন্য আমরা অফিসে গেছি, কিন্তু অফিসওয়ালারা টাকা দেয় নাই আমাদের। আমাকে বই লয়ে গেছে, নেওয়ার পর আমাকে আর বই দেয় নাই, আর টাকা পয়সা তো পাই নাই। দ্রুত টাকা ফেরতের প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন বেশ কয়েকজন গ্রাহক। আমরা দেখব যে জনগণ সে টাকাটা পাইলো কিনা, জনগণ সেটা পাচ্ছে কিনা বা কেন পাচ্ছে না বা কি বিষয়, সেই বিষয়ে আমরা ব্যবস্থা নিব। এ ব্যাপারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মাদারীপুর অফিসে কর্মরত কেউ ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও দ্রুত এই সমস্যা সমাধানের কথা জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। সময় সংবাদ, মাদারীপুর। বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে খুন করে ব্রহ্মপুত্র নদে ফেলে দেয়া হয় 8ম শ্রেণীর ছাত্র পারভেজ মোশাররফের লাশ। নিখোঁজের 2 দিন পর রোববার নদী থেকে মেলে তার মরদেহ। সায়েম আকুনের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। স্কুল পড়ুয়া ছেলে আর ফিরবে না ঘরে, মূর্ছা যাচ্ছেন মা, পরিবারে শোকের মাতম। পুলিশ ও স্বজনরা জানায়, গত শুক্রবার রাত 8টার দিকে অপরিচিত নম্বর থেকে পারভেজের মায়ের মোবাইলে বারবার ফোন দিয়ে তাকে খুঁজছিলেন এক ব্যক্তি। বিষয়টি জানার পর পারভেজ সাইকেলে করে মায়ের মোবাইল সাথে নিয়ে ওই ব্যক্তির সাথে দেখা করতে যায়। এরপর বাড়ি ফেরেনি সে। আমার বুক একটা খালি করছে, আমি জেনে এখন কি বিচার দেন, আমি আইনার টাইম চাই। রোববার সকালে বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদ থেকে পারভেজের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ছেলেটার জন্য সুষ্ঠু আমরা বিচার চাই, যেন এর মর্মান্তিক ঘটনা যেন আর এই দেশে না ঘটে। এদিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠিয়েছে পুলিশ। দ্রুতই জড়িতরা গ্রেপ্তার হবে জানান এই পুলিশ কর্মকর্তা। লাশ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য মর্গে পাঠিয়েছি আর তদন্ত কার্যক্রম শুরু করেছি। ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচারচর উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মঞ্জুরুল হকের বড় ছেলে পারভেজ মরিচারচর উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।
মংলায় মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে মারধর করে তার 2 চোখ নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার সহপাঠীর বিরুদ্ধে। শিক্ষকদের উপস্থিতিতে এমন ঘটনার পর কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ শিশুর পরিবার। স্বজনদের অভিযোগ 2 বছর আগে মংলা বহুমুখী কওমি মাদ্রাসায় ভর্তি করা হয় 10 বছরের শিশু সানিকে। প্রায়ই নানা কারণে শিক্ষকরা মারধর করত তাকে। এক পর্যায়ে শনিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষকের উপস্থিতিতেই সানিকে মারধর করে সহপাঠী রমজান। এ সময় তার 2 চোখ উপড়ে ফেলার চেষ্টা করে সে। এতে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে সানি। এরপর তাকে চিকিৎসা না দিয়ে 2 দিন আটকে রাখা হয় মাদ্রাসায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনেরা। চোখে আঘাত লাগার কারণে সে ঝাপসা দেখছে এবং 2 চোখের যন্ত্রণা অনুভব করছে বলে জানায় পরিবার। এই ঘটনায় অভিযুক্ত ছাত্র শিক্ষকদের শাস্তি দাবি জানিয়েছেন তারা। হুজুর আমার উপর অনেক রাগী ছিল আর কি, আমার ছাত্ররা আমার উপর অনেক খারাপ আচরণ করেছে আর কি। একটা ছেলে আর কি আমার পিছন থেকে এসে আমার চোখটারে উঠে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমিও অনেক হুজুর করে চেক করে দিছি, কিন্তু কোনো হুজুর টুজুর কেউ আসেনি। আমার ছেলেরা জয়ের ভিতরে আঙ্গুল দিয়ে মুখ টুক চাইলে ওরা তুই নেই মারিছে। মারার পর আমার ছেলেরা কইছে তুই যদি এই কথা বাড়ি কইস তাহলে আমাকে মাদ্রাসার দুর্নাম হবে। একটা বাচ্চারে যদি মারার আগে তার গার্জিয়ানে ডাকবে, গার্জিয়ানের কাছে বলবে, তারপরে অত্যাচার করবে। কিন্তু এরকম ধরনের অত্যাচার করলে তো বাচ্চারা পড়তে পারবে না। হাসপাতাল নিয়ে যতদূর যা করার দরকার আমরা করব, কিন্তু সেই সুযোগটা আমরা পাই না। তার আগেই আর কি সকালবেলা আমি আর দেখি নাই, সকালে নাকি চোখটা বেশি ফুলছে। করোনাকালে বরিশালে একটি স্কুলের বকেয়া বেতন এবং পরীক্ষার ফি একসাথে দাবি করায় বিপাকে পড়েছেন অভিভাবকেরা। তাদের অভিযোগ, পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার বরিশাল নগরীর রূপাতলী এ ওয়াহেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয় শিক্ষার্থী ও অভিভাবকদের ডেকে বেতন নেওয়া হয়। একসঙ্গে 7 থেকে 8 মাসের বকেয়া বেতন আর পরীক্ষার ফি সহ ধার্য করা হয় 2200 থেকে 2400 টাকা। তবে ওই স্কুলের অভিভাবকদের বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। একসাথে এত টাকা দেয়া তাদের সাধ্যের বাইরে হওয়ায় 500 টাকা নেয়ার অনুরোধ করেন তারা। কিন্তু এমন প্রস্তাব প্রত্যাখ্যান করে স্কুল কর্তৃপক্ষ উল্টো সব টাকা না দিলে পরীক্ষার উত্তরপত্র দেবে না বলে হুমকি দেয়। তবে বিষয়টি অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক। 12 অক্টোবর থেকে নিজ ঘরে বসে পরীক্ষা দেবেন এ স্কুলের প্রায় 1000 শিক্ষার্থী। প্রশ্নপত্র এবং কি খাতা দিবে না পরীক্ষা দেওয়ার জন্য। আমরা রিকোয়েস্ট করেছিলাম যে অন্তত আমাদের 500 টাকা করে নেন, কারণ এখন তো পরিস্থিতি খুবই খারাপ, করোনাকালীন সবারই অভাবের মধ্যে আছে। আমার সব ব্যাংকা দিয়েছিল আমার স্বামী, দাঁড়কে শুধু টাকা আনিয়ে হেবে দিয়ে এলাম, দিয়ে ফর্ম নিয়ে এলাম। এতগুলো টাকা তো সম্ভব না দেওয়ার জন্য, তাই জন্য আমুর সাথে আসছি একটু কমানোর জন্য। 8 মাস আমরা বলছি যে যা পারেন 500-600 টাকা আমাকে নাহলে স্কুল চলে না। এ ধরনের কর্মকাণ্ড যদি কেউ করে থাকে সেটি নিন্দনীয় অপরাধ। এর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। ঝিনাইদহে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় 17 জনকে গ্রেফতার করেছে বিজিবি। শনিবার রাতে মহেশপুর সীমান্তের শ্রীনাথপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করছে এমন খবরে শ্রীনাথপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নারী ও শিশু সহ 17 জনকে আটক করা হয়। তাদের সবার বাড়ি খুলনা ও বাগেরহাটে। আর কৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। নেত্রকোনার বারহাট্রায় সড়ক থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, স্থানীয়রা রাস্তার উপর ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন থাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রাঙামাটিতে ফুটপাত দখলকারীদের উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দিনের নেতৃত্বে শহরের কলেজ গেট থেকে পৌরসভা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় ফুটপাত দখল করে রাখা বাড়ির নির্মাণ সামগ্রী তুলে নেওয়া হয়। এছাড়া ফুটপাত দখল করে
বসা ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়। পথচারীদের চলাচলে ফুটপাত নিশ্চিতে এই অভিযান নিয়মিত চলবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। সারা দেশে ধর্ষণ নিয়ে রাজনীতি না করে প্রতিরোধে দল মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। গতকাল দুপুরে ভোলায় আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় ভিডিও কনফারেন্সে এই আহ্বান জানান তিনি। ধর্ষণ করবে, শিশু নির্যাতন করবে, তাদের ব্যাপারে কোনো সালিশ নাই, কারণ সালিশ করে কয়েক টাকা জরিমানা করে এটা কোনো বিচার হতে পারে না। দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ আমাদের করে তুলতে হবে। এদিকে সারা দেশে ধর্ষণ, হত্যা ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাজশাহী সহ বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। গতকাল সকালে রাজশাহী নগরীর কামরুজ্জামান চত্বর থেকে একটি সাইকেল শোভাযাত্রা শুরু করে তরুণ সাইক্লিস্টরা। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সাহেববাজার 0 পয়েন্টে মানববন্ধন করে সংবাদ সম্মেলন করে ধর্ষণ বিরোধী সংগঠন নামের একটি সংগঠন। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও ঠাকুরগাঁও ও মাগুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় 4 দলীয় জোটের হরতালের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুরের মামলায় জামায়াতের বর্তমান ও সাবেক আমির সহ 21 জন আসামিকে 2 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুদ পারভেজ এ রায় দেন। মামলার বিবরণে জানা গেছে 2012 সালের 4 ডিসেম্বর 4 দলীয় জোটের হরতালের সময় শহরের পীরবাড়ি এলাকায় টহল পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত। এ ঘটনায় সদর থানায় জামায়াতের তৎকালীন আমির নজরুল ও বর্তমান আমির গোলাম সারোয়ার সহ 13 জনকে আসামি করে মামলা করে পুলিশ। 2013 সালের 31 আগস্ট 21 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত 21 জন আসামির প্রত্যেককে 2 বছর করে কারাদণ্ড দেন। একই সঙ্গে 2000 টাকা করে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে 7 জন আসামি গ্রেফতার রয়েছে, বাকিরা এখনও পলাতক রয়েছেন। কিশোরগঞ্জের ভৈরবে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে স্বামীকে। পুলিশ জানিয়েছে 2রা অক্টোবর রঘুনাথপুর গ্রামের সাইফুদ্দিনের সঙ্গে বিয়ে হয় একই এলাকার রূপালীর। গতকাল দুপুরে ঘরের দরজা আটকানো দেখে রূপালী বেগমকে ডাক দেন শ্বশুরবাড়ির লোকজন। এ সময় তার কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য তার লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সাইফুদ্দিনকে আটক করা হয়েছে। যদি আত্মহত্যা হয়ে থাকে, আত্মহত্যা কেন হলো, এর পিছনে কারণটা কি, কি কারণে সে আত্মহত্যা করতে পারে, কারো প্রচনা আছে কিনা বা মদত আছে কিনা, এসব কিছু জিজ্ঞাসাবাদের জন্য আপাতত আমরা তার হাজবেন্ডকে আমাদের হেফাজতে নিয়েছি। গোপালগঞ্জে শিক্ষার্থী সামিয়া আক্তার হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তার সহপাঠী ও স্বজনেরা। গতকাল সকালে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে গোপালগঞ্জ বরিশাল সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করেন তারা। এতে বক্তারা শিক্ষার্থী সামিয়া হত্যাকাণ্ডের 8 দিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের কাউকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 3 অক্টোবর ডহরপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে কলেজ শিক্ষার্থী সামিয়া আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনার পরদিন নিহতের মা বাদী হয়ে অজ্ঞাত 6 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ড্রেসিং মেশিনের সঙ্গে ধাক্কা লেগে এমভি শাহপরান নামের একটি লঞ্চের তলা ফেটে যাওয়ার ঘটনায় 200 যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে লৌহজং টার্নিং পয়েন্টে দুর্ঘটনা ঘটে। বিআইডব্লিউটি জানিয়েছে সকাল 10টায় মাঝিকান্দি থেকে 200 যাত্রী নিয়ে শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি শাহপরান লঞ্চটি। পদ্মা সেতু অতিক্রম করে বড় পদ্মার প্রবেশ মুখে পৌঁছালে রেজার বংশীর সঙ্গে ধাক্কা লাগে এটির।
এতে লঞ্চটির তলা ফেটে পানি ঢুকতে থাকে। খবর পেয়ে অন্য একটি লঞ্চ গিয়ে দুর্ঘটনা কবলিত লঞ্চটির সব যাত্রীকে উদ্ধার করে। যমুনা নদীর পানি কমার সাথে সাথে তীব্র স্রোতের কারণে সিরাজগঞ্জে বেশ কয়েকটি এলাকায় আবারও ভাঙন দেখা দিয়েছে। জেলার শিমলা ও পাঁচঠাকুরী উপজেলায় ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। গত কয়েকদিনের ভাঙনে নদীপাড়ের গাছপালা সহ শতাধিক বসতবাড়ি, বৈদ্যুতিক খুঁটি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। আতঙ্কে প্রতিদিনই নির্ঘুম রাত কাটছে এলাকাবাসীর। ভিটে মাটি হারিয়ে সহায় সম্বলহীন অনেকেই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। শেষ সম্বলটুকু বাঁচাতে নদীপাড়ের মানুষজন ঘরবাড়ি সরিয়ে বাঁধের উপর আশ্রয় নিচ্ছে। এই অবস্থায় এখনও কোনো ত্রাণ সহায়তা পাওয়া যায়নি বলে ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। এদিকে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে জেলার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। কি কম আর কবার কোনো মুরা নাই কেবা যে ঠেকে অর্ধাৎ যা গোর ভেটেছি 1200 জন্মে যা জীবনে যা না হরছিলাম তাই হরতেছি, অর্ধাৎ গোর ভেটেছি। কি খাই কি হয় কি না খাই আল্লাহ ভালো জানে। জায়গা জমি নাই, অর্ধাৎ ডালে কেউ খোলা ঘাটে নিচে বাস করতেছে। 100 বস্তা দিলে পারে যে জায়গায় যে কাজ হবে সেখানে লোক 200 বস্তা দিয়েও সেই কাজটা প্রোটেক্ট হইতেছে না, বস্তায় বালু কম আসছে। ফসল ও জীব বৈচিত্র্য রক্ষায় চালু হলো চীনের তৈরি দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যাম। চট্টগ্রামের আনোয়ারার বরুমচড়া ইউনিয়নের ভারশঙ্খ খালে নির্মিত ওই ড্যামটি উদ্বোধন করেন কৃষি ও ভূমিমন্ত্রী। রোববার দুপুরে কৃষি মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ড্যামটি উদ্বোধন করা হয়। এই ড্যামের কারণে ওই এলাকার সেচ সুবিধার পরিসর বাড়বে। রাবার ড্যামের সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত অনেক আগে থেকেই, কিন্তু এই প্রথম দেশে উদ্বোধন করা হলো আধুনিক প্রযুক্তির হাইড্রোলিক এলিভেটর ড্যাম। রাবার ড্যামের সঙ্গে এর মূল পার্থক্যই হলো রক্ষণাবেক্ষণ সহজ এবং স্বল্প সময়ে এটি ব্যবহার করা যায়। ড্যামটি উজান থেকে নেমে আসা মিঠা পানি সংরক্ষণ ও সাগর থেকে আসা লবণ পানির অনুপ্রবেশ ঠেকিয়ে ফসল রক্ষা করবে। এ কারণে এই এলাকার সেচ সুবিধার পরিসর বাড়বে। ফলে 3000 হেক্টর জমিতে 13,500 মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন সম্ভব, যার আনুমানিক বাজার মূল্য 24 কোটি টাকা। এই ধরনের ব্রাত বাংলাদেশে প্রথম হচ্ছে এবং এটি আমরা পাইলট হিসাবে এখানে করছি। এটি যদি ভালো কাজ করে বাংলাদেশে আমরা আরও অনেকগুলো করব। এই কাজু বাদামের ডিমান্ড অনেক বেশি, সুতরাং বাংলাদেশে যদি আমরা এটা যদি একটা রেভলিউশন করতে পারি, আমি অত্যন্ত আশাবাদী আমরা এখানে বেশ সফলতা আমরা অর্জন করব এবং প্রচুর ফরেন কারেন্সি আমরা আর্ন করতে পারবো। সে সময় মন্ত্রী নিজ জেলার মানুষের সঙ্গে কথা বলেন আঞ্চলিক ভাষায়। বেগুম বালা আছো তো, আয় তো হঠাৎ দিলাম বুরুমসানার দ্বিতীয় জন্মস্থান আর মনে হয় হাজে প্রমাণ করাই দিয়ে আল্লাহ দিলে ইনশাআল্লাহ। তো অনারা বেগুম বালা দেখুন আয় সিটা উত্তর আজি সিদি ফজরত, তো অনারা ইনশাআল্লাহ আল্লাহ রসুলের দোয়ায় চিন্তা নগর গুণ বুরুমসারাত আল্লাহ দিলে আরো ফসল হবো আল্লাহ দিলি। বরুমচড়া ও বারখান এলাকার সংযোগ ব্রিজের কাজও করবে নবনির্মিত এই ড্যাম, পাশাপাশি ব্যবহৃত হবে পর্যটন কেন্দ্র হিসেবেও। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলের ভাসাইলে বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে ট্রাক, গুরুতর আহত হয়েছেন চালক। ব্রিজ ভেঙে পড়ায় জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সখীপুর ভাসাইল উপজেলার সড়ক যোগাযোগ। এই মুহূর্তে ঘটনাস্থল লাঙ্গুলিয়া নদী এলাকায় আছেন সহকর্মী কাদের তালুকদার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। কাদের। ফয়সাল, ধন্যবাদ। আপনি জানেন যে এই টাঙ্গাইলের যে দীর্ঘদিনের বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই নানা রকম সমস্যায় পড়েছেন এই যে বন্যা কবলিত মানুষজন। গত রাতে আবার টাঙ্গাইলের বাসাইল টাঙ্গাইল সড়কের নাঙ্গুলিয়া ব্রিজ ভেঙে আবারও নতুন করে একটি ব্রিজ ভেঙে গেছে। ভেঙে একটি ট্রাক, মাটি ভর্তি একটি ট্রাক এই ব্রিজের নিচে পড়ে গেছে। ফলে টাঙ্গাইল, বাসাইল এবং সখীপুরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একেবারেই মানুষজন কোনোভাবেই যেতে পারছে না। একবারে টাঙ্গাইলের যে সখীপুর এবং বাসাইল উপজেলার মানুষজন আছে, এদের কিন্তু বিকল্প কোনো রাস্তা নেই। এই রাস্তা একমাত্র রাস্তা ছিল এই বাসাইল সখীপুরের জেলা শহরে যাওয়ার জন্য। সেই রাস্তার উপরে যে লাঙ্গুলিয়া ব্রিজ ছিল, সেই ব্রিজটি ভেঙে একদম যান চলাচল বন্ধ হয়ে গেছে। গত রাত
সাড়ে 10টার দিকে এই বৃষ্টি ভেঙে যায়। হঠাৎ করে বাসাইল থেকে একটি মাটি ভর্তি একটি ট্রাক এই ব্রিজের উপরে উঠলে ব্রিজের ভেঙে যায়। বৃষ্টি ভেঙে এই ট্রাকটি নিচে পড়ে যায়। এতে চালক গুরুতর আহত হয় এবং ট্রাকটি আপনি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু ট্রাকটি এই ব্রিজের উপরেই আছে। ফলে মানুষজন কিন্তু বিকল্প হিসাবে নৌকাযোগে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে, তারা কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। অন্যদিকে এই যে যানবাহন যেগুলো রয়েছে বাসাইল এবং সখীপুর থেকে জেলা শহরে যাওয়ার জন্য এবং ঢাকায় যাওয়ার জন্য যে মানুষজন যাবে তার কিন্তু কোনো ব্যবস্থা নেই। এখন বিকল্প হিসাবে মানুষজনকে এই যে নৌকায় করে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে মানুষজন জানিয়েছেন। এখানকার যে বন্যা কবলিত মানুষ আছে তারা জানিয়েছেন যে দীর্ঘদিনের বন্যার পর আবারও চতুর্থ দফার বন্যায় এই বাসাইল উপজেলা কিন্তু একেবারেই জর্জরিত। গত বন্যায় 3 মাস যাবৎ কিন্তু এই যে বাসাইল উপজেলা রয়েছে সেই বাসাইল উপজেলার 6টি ইউনিয়ন আছে, সেই 6টি ইউনিয়নই কিন্তু মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছিলেন এবং প্রত্যেকটি রাস্তা কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে ছিল। এই একটি মাত্র রাস্তাই ছিল, সেই রাস্তাটি গত রাত 10টার দিকে কিন্তু ভেঙে একদম যান চলাচল বন্ধ হয়ে গেল এবং এখন কিন্তু আর বিকল্প হিসাবে কোনো ব্যবস্থা নেই। এখন কিন্তু একমাত্র নৌকাই হচ্ছে এই এলাকার মানুষের একমাত্র ভরসা। যেই কারণে মানুষজন যে দাবি তারা জানিয়েছেন যে দ্রুত যদি এই যান চলাচল স্বাভাবিক না করা হয়, অর্থাৎ বৃষ্টি যদি মেরামত না করা হয়, তাহলে কিন্তু বাসাইল এবং সখীপুরের প্রতিদিন যে হাজার হাজার মানুষ জেলা শহরে যায় সেই মানুষ কিন্তু চরম বিপাকে পড়বে এবং মানুষজন কিন্তু চরমভাবে কষ্ট পড়বে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের বাসাইল নাঙ্গলিয়া নদীর ব্রিজ থেকে বিস্তারিত। ফয়সাল। টাঙ্গাইলে ব্রিজ ভেঙে পড়ায় সখীপুর ও বাসাইল উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সহকর্মী কাদের তালুকদার সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন লাঙ্গুলিয়া নদী এলাকা থেকে। ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় সুন্দরবনের পাস পারমিট চালু রাখায় দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছে মৎস্যজীবী জেলে পরিবার। গতকাল দুপুরে শরণখোলা প্রেস ক্লাবের সামনে শতাধিক জেলে পরিবার মানববন্ধনে অংশ নেন। এ সময় মৎস্য আহরণ করেই যারা জীবিকা নির্বাহ করে তাদের জন্য অচিরেই সুন্দরবনের পাস পারমিট খুলে দেওয়ার জোর দাবি জানান তারা। জাল দিয়ে নয় বরং বড়শি, চরকোড়া ও চরপাটা দিয়ে ইলিশ ছাড়া অন্য মাছ ধরার অনুমতি চান তারা। বঙ্গোপসাগর ও উপকূলীয় নদ নদীতে ইলিশ বিচরণ করায় মা ইলিশ ধরা বন্ধে 22 দিনের অবরোধ চলছে। ভোরের সময়ে আরও থাকছে 2022 সালের ফুটবল বিশ্বকাপ সামনে রেখে কাতারে ব্যবসায়ীদের জন্য কমার্শিয়াল রেজিস্ট্রেশন ও লাইসেন্স 5 বছর করার ঘোষণা। উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। নোয়াখালীতে গৃহবধূকে বর্বর নির্যাতনের ঘটনার মামলার প্রধান আসামি বাদল সহ 2 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল সন্ধ্যায় জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হক এবং নবনীতা গুহের আদালতে তারা এ জবানবন্দি দেন। এর আগে দুপুরে প্রধান আসামি বাদল ও 5 নম্বর আসামি মাইনউদ্দিন সাজু ও 9 নম্বর আসামি রহমতুল্লাহকে কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়। এদের মধ্যে বাদল ও মাইনউদ্দিন সাজু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ নিয়ে মোট 5 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল। এদিকে নির্যাতনের ঘটনায় আলামত সংগ্রহে জয়কৃষ্ণপুর গ্রামে পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ পাটোয়ারির নেতৃত্বে 5 সদস্যের একটি দল ঘটনাস্থলে যান। এলাকার পাশের খালের আশেপাশের এলাকা ঘুরে দেখেন এবং আলামত সংগ্রহ করেন দলটি। এ সময় নির্যাতিতার বসতঘর থেকে আলামত হিসেবে কিছু কাপড় সংগ্রহ করেন তারা। পিবিআইয়ের তদন্ত দলটি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। রংপুরে 4.5 বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গণধোলাইয়ের পর পুলিশে দিল জনতা। রোববার রাতে নগরীর নীলকণ্ঠ এলাকা থেকে তাকে আটকের পর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।
নির্যাতিত শিশুটির পরিবারের অভিযোগ, বাড়ির পাশে খেলাধুলা করার সময় ফুল দেওয়ার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে নির্যাতন করে নার্সারি মালিক সাইদার। বাসায় ফিরে ঘটনাটি পরিবারকে জানায় সে। পরে এলাকায় জানাজানি হলে স্থানীয়রা সাইদারকে আটক করে গণধোলাই দিয়ে থানায় খবর দেন। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বরিশালে তৃতীয় লিঙ্গের একজনকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আর নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ জানিয়েছে, গত শনিবার রাতে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি আইনজীবী AKM শামসুল হকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বলাৎকারের অভিযোগে মামলা করেন। ওই দিন রাত 3:30টার দিকে অভিযুক্ত আইনজীবীকে গ্রেফতার করে পুলিশ। জমি কেনাবেচার সূত্র ধরে পরিচয়ের এক পর্যায়ে 7 থেকে 8 মাস আগে তাকে বলাৎকার করার অভিযোগ করা হয় মামলায়। রোববার তাকে আদালতে সোপর্দ করা হলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। অভাবের কাছে হার মেনেছে আবেগ আর নীতি। মাত্র 20,000 টাকায় বিক্রি করেছেন সদ্য ভূমিষ্ঠ ছেলে সন্তানকে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রশাসনের সহায়তায় বাক প্রতিবন্ধী মায়ের কোলে ফিরে আসে নারী ছেঁড়া ধন। লালমনিরহাট প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বুকের মানিককে ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন বাক প্রতিবন্ধী হাসিনা বেগম। 10 মাস 10 দিন পেটে ধরেও অভাবের তাড়নায় সদ্য ভূমিষ্ঠ নারী ছেঁড়া ধনকে মাত্র 20,000 টাকার বিনিময়ে তুলে দিতে হয় অন্যের কোলে। খোঁজ নেয়নি স্বামীও। তবে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় প্রশাসনের সহায়তায় সন্তানকে ফিরে পান আসল মা। এখন লালমনিরহাটের আদিতমারির অসহায় এই পরিবার ও স্বজনদের মধ্যে বইছে আনন্দের বন্যা। আমার সন্তান আমি কি স্বার্থ পালন করার জন্য আমি মানুষকে দেব? আমার কষ্টের অভাবে সে মানুষকে দান করছে। তার স্বামী তাকে ভরণ পোষণ দেয় না। সরকার আমার ভাগ্যে ফিরে দিয়েছে, আমরা খুশি। সরকারের কাছে আমরা আবেদন জানাই, বলে আমার এই ভাইটা এক লেখাপড়ার অসুখ পালি সবকিছু সরকার দেয়। আমার মায়ের ঘর নাই, আমার মায়ের ঘর দেয় করে। হাসিনার পরিবারে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান জেলা প্রশাসন। যেহেতু তিনি বাক প্রতিবন্ধিতার বিষয় রয়েছে, সুতরাং তাকে একটি প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা সরকারিভাবে তাকে বাসগৃহ দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং এই বাচ্চাটির বিষয়ে আমাদের অবজারভেশন থাকবে, নিয়মিত আমরা মনিটরিং করব বিষয়টি। বাক প্রতিবন্ধী হাসিনা বেগমের সংসারে 2 ছেলে সহ আরও একটি মেয়ে রয়েছে। সময় সংবাদ, লালমনিরহাট। ছেলেদের অত্যাচারে বাড়ি ছেড়ে 1 বছর আগে 70 বৃদ্ধের ঠাঁই হয় রাস্তায়। 1 সপ্তাহ আগে অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকায় এক পথচারীর সহায়তায় এখন হাসপাতালের বিছানায়। খোঁজ নিতে আসেননি তার কোনো স্বজন, অথচ তার ভিটে বাড়ি সম্পত্তি লিখে নিয়েছে সন্তানেরা। এমন ঘটনা জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নে। এ অবস্থায় বৃদ্ধের ভরণ পোষণের ব্যবস্থা সহ ছেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। যে বয়সে পরিবার পরিজন নিয়ে আনন্দ উৎসবে মেতে থাকার কথা, তখন বাসা বাড়িতে নয় বরং হাসপাতালের বিছানায় বেঁচে থাকার জন্য লড়ছেন পরিবার বিচ্ছিন্ন জয়পুরহাটের বৃদ্ধ পোদ্দার আলী। ভরণ পোষণের মিথ্যা আশ্বাস দিয়ে সারা জীবনের সঞ্চয়টুকু গ্রাস করেছে 2 ছেলে, এরপর ছুঁড়ে ফেলেছে রাস্তায়। অত্যাচারে অতিষ্ঠ বৃদ্ধ গত 5 অক্টোবর অসুস্থ হয়ে পড়েন। এক পথচারী তাকে ভর্তি করেন জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে। ফেসবুকে দেখার পর মানবাধিকার কর্মীরা এসে বিষয়টি তদন্ত করে দেখেন। যদি তার পরিবার দায়িত্ব নিতে চান, যদি নিয়ে নেন তাহলে আমরা তাকে হস্তান্তর করব। তার পরিবারের কাউকে আমরা দেখতে পাচ্ছি না, তার অবস্থার কোনো উন্নতি নেই। সরকারি যতটুকু ওষুধ আমাদের সাপ্লাই আছে সেই ওষুধ দিয়ে আমরা তার চিকিৎসা করার চেষ্টা করতেছি। বৃদ্ধের দাবি, তার সন্তানরা ভিটেমাটি ও সব সম্পত্তি লিখে নিয়েছে। তার নাতি বিষয়টি স্বীকার করলেও বড় ছেলে অভিযোগ অস্বীকার করেন। 2 ভাইয়ে 6 বিঘা আছে না, তখন ওরা কি করে কোনটা কি করে নিল এটা আর কব না। একদিন আসে না কোনো ছেলে। আব্বু কিছু দিছে, আমার বড় আব্বু বেশি দিছে। 1 বোন খালি পাচ্ছে 10 কাঠা, ছোট ভাই মনে করেন মায়ের সম্পত্তি পাচ্ছে 10 কাঠা, আমার কোনো দেয় না। বৃদ্ধের ভরণ পোষণের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। অবশ্যই বৃদ্ধ পিতামাতার
যে আইনগত অধিকার আছে সেই অধিকারটা নিশ্চিত করব। আমরা সরকারিভাবে তাকে তার বয়স্ক ভাতা অথবা অন্যান্য যে সুবিধাদি আছে সেগুলো আয়তা নিয়ে আসার চেষ্টা করব। জেলার সদর উপজেলার আমদই ইউনিয়নের কয়তাহার গ্রামের বাসিন্দা পোদ্দার মোল্লার 2 ছেলে ও 1 মেয়ে। সময় সংবাদ, জয়পুরহাট। কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক সড়কের 1400 এলাকায় ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে জমজমাট পাইকারি মাছ বাজার। বাজারে পাওয়া যাচ্ছে নানা ধরনের দেশি মাছ। সে খবর জানাতে বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর মোহাম্মদ, যাচ্ছে তার কাছে। নূর। জি ধন্যবাদ। আমি যে এখন যে বাজারটিতে আছি কিশোরগঞ্জের 1400 মাছের বাজার, যেটি কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক হাইওয়ের পাশে যে এই বাজারটি, এটি একটি প্রসিদ্ধ বাজার। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে মাছ আসে। কিশোরগঞ্জ জেলা ছাড়াও এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি মাছ বিক্রি করতে আসেন এখানে। আর ক্রেতা বিক্রেতাদের সমাগমে এই বাজারটি সরগরম হয়ে ওঠে। তো এখন আমরা বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে যেতে জেনেছি যে এই বাজারটি গত কয়েকদিন ধরেই একটু দেরিতে শুরু হচ্ছে। আমি যখন এখানে আসলাম কিছুক্ষণের মধ্যেই মাছ বিভিন্ন পিকআপে করে বিভিন্ন এলাকা থেকে মাছ আসছে। আর এই যে হাইওয়ের পাশে যে বাজারটি আছে, এখানে মূলত এলাকার কিশোরগঞ্জে যে শত শত মৎস্য খামার আছে, পুকুর আছে, এই পুকুর এবং মৎস্য খামার থেকে কৃষকরা তাদের মাছ নিয়ে আসে এই বাজারে এবং পাইকারি দরে বিক্রি করেন। এ বাজারে কমপক্ষে 30 থেকে 35টি আড়ত রয়েছে, যে আড়তগুলোতে মাছ পাইকারি দরে বেচা কেনা হয়। আর এখানে রুই, কাতল, মৃগেল, পাঙ্গাস সহ মূলত যে মৎস্য খামারে যে বড় প্রজাতির কাঠ জাতের মাছগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে। আর এখানকার যে বিক্রেতারা আছেন, আড়ত মালিকরা আছেন, তারা যদি বলছেন যে এখনও হাওর বা বিভিন্ন খামারে, মৎস্য খামারে পানি বেশি, যে কারণে মাছ কম ধরা পড়ছে, যে কারণে তুলনামূলকভাবে মাছের সরবরাহ কম আর মাছের দামও কিছুটা কম বলে আমাকে জানিয়েছেন এখানকার যে যারা ব্যবসায়ীরা আছেন। আর তারা যেটি বলছেন যে এটা কিশোরগঞ্জ জেলা ছাড়াও রাজশাহী, সাতক্ষীরা, ময়মনসিংহ, ভালুকা সহ অন্যান্য এলাকার লোকজন পিকআপ করে এখানে মাছ নিয়ে আসেন এবং বিক্রি করেন। তো আমি আর কিছুক্ষণের মধ্যেই এই বাজারটি সরগরম হয়ে উঠবে। এর মধ্যে মাছের যে মাছ পিকআপ হচ্ছে, মাছ এখানে আসছে আস্তে আস্তে এবং আস্তে আস্তে সরগরম হয়ে উঠছে বাজারটি। আর আপনাকে যদি একটি কথা বলি যে কিশোরগঞ্জে হাওড়ের যে মাছগুলো আছে, তো এইখানকার আমি যদি হলো এখানকার যে আপনাকে যে বিষয়টা আমি একটু জানাতে চাই যে আর কিছুক্ষণের মধ্যেই এখানে মাছের সরগরম হয়ে ওঠে এবং বিভিন্ন যে কাঠ জাতীয় বড় প্রজাতির মাছ এখানে আসবে। আর যে ব্যবসায়ীরা যেটা জানিয়েছেন যে এই বাজারে প্রতিদিন 20 থেকে 25 লাখ টাকার মাছ বিক্রি হয়। তো কিশোরগঞ্জের যে হাইওয়ের পাশে, কিশোরগঞ্জ ভৈরব হাইওয়ের পাশে যে 1400 মাছের বাজার, এই বাজার থেকে মাছের বেচা কেনার আমার কাছে এই ছিল সবশেষ। সহকর্মী নূর মোহাম্মদ সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন কিশোরগঞ্জে 1400 বাজার থেকে। যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। কাজল। ফয়সাল, রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার যদি বলি মাছের, সেটি হচ্ছে কিন্তু যাত্রাবাড়ি। তো এখানে বলা চলে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন মাছ আছে এবং সামুদ্রিক মাছগুলো কিন্তু সেভাবে, অর্থাৎ মিঠা পানির মাছ এবং সামুদ্রিক মাছ সবচেয়ে বড় আড়ত হচ্ছে যাত্রাবাড়ি এই মার্কেটটি। তো এখানে প্রতিদিনই কিন্তু এরকম ভিড় থাকে। আমরা একটি অংশে আছি, যদি আপনি এই পুরো মাছ বাজার যদি 1 ঘন্টাও যদি ঘোরাফেরা করেন তবুও কিন্তু শেষ করতে পারবেন না। এমন অলি গলিতে বিভিন্নভাবে যে মাছের পসরা সাজানো, সেগুলো যদি আপনি দেখতে চান, সেক্ষেত্রে আমি যে অংশ আছি সেটি কিন্তু বলা চলে যে মিঠা পানির মাছগুলোই এই সাইডে বেশি, এই পাশে। সেক্ষেত্রে এখানে ছোট ছোট যে আপনি মিরকা মাছগুলো দেখছেন সেটি বলা চলে যে 200 টাকা 150 টাকা এরকম বিক্রি হয়। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু বাম মাছ আছে যেগুলো কিন্তু 300 থেকে 400 500 টাকা বিক্রি হয়। আর মাছগুলো এখানে আমরা দেখেছি সেটা 550 টাকা। বোয়াল মাছ আছে সেটি কিন্তু আমরা দেখেছি, বলা চলে যে তারা বলছেন যে 450 থেকে 500 টাকা। বড় সাইজের যে মাছগুলো আছে সেগুলো কিন্তু 500 টাকা কেজি। এছাড়া এখানে দেশি যে মাছগুলো আছে, সে রুই মাছগুলো, এই রুই মাছগুলো কিন্তু ওরা বলছেন যে তাজা যে রুই মাছ সেটি কিন্তু 250 টাকা কেজি বিক্রি করে এবং
আমদানি করা যে মাছগুলো আছে, বার্মা থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, এরকম মাছগুলো কিন্তু তারা বিক্রি করেন 180 থেকে 250 টাকা কেজি, যেগুলোর ওজন বলা চলে যে প্রায় নিম্নে 3 কেজি, উপরে কিন্তু 5 কেজি 6 কেজি পর্যন্ত আছে। সেক্ষেত্রে যদি আমরা এই পুরো মাছ বাজারে যদি আপনাকে বলি, সেক্ষেত্রে বলা চলে প্রতিদিন প্রায় কোটি টাকার উপরে কিন্তু বলা চলে যে এখানে মাছ কিন্তু বিক্রি হয়। এবং এখানে যারা ব্যবসায়ী এবং আড়তদার যেটি বলি, তারা কিন্তু সারা বছরের যে পাইকারি যে মাছ বাজারে যে তাদের যে চাহিদা, পাবদা মাছ দেখছেন, ফয়সাল একটু বলে রাখি, পাবদা মাছ কিন্তু এখানে 250 থেকে 300 টাকা এরকম কেজি দরে কিন্তু বিক্রি হয়। বড় যে পাবদাগুলো দেখছেন এটি কিন্তু 300 টাকা কেজি এরকম বিক্রি হয়, এবং ছোটোগুলো কিন্তু 250 টাকা। তো মাছ বাজারের একটু যদি বলি যে সারা বছরই কিন্তু আড়তদাররা যে ব্যবসায়ী করে, তারা কিন্তু বিভিন্ন পর্যায়ে কিন্তু তারা ব্যবসা করে থাকেন। যারা বিভিন্ন, যেমন সাতক্ষীরা থেকে, যশোর থেকে, উত্তরবঙ্গ থেকে এবং সামুদ্রিক যে বিভিন্ন জায়গা থেকে যে বিভিন্ন পয়েন্ট থেকে যে মাছগুলো এই যাত্রাবাড়ি অংশে তারা নিয়ে আসেন, যে পাইকারিরা, তারা কিন্তু এই আড়তদারে কিন্তু রাখেন, এবং তারা সেখানে নির্দিষ্ট পরিমাণ তাদের চাঁদা কিংবা ফি যেটাই বলি সেটি দেওয়ার পরে কিন্তু তারপর সেখান থেকে ধীরে ধীরে কিন্তু মাছগুলো বিক্রি হয়। এবং প্রতিদিনই যে মাছগুলো আছে সে মাছগুলো কিন্তু বলা চলে যে এভাবে কিন্তু বিক্রি হয়। এবং এখানে যে বাজার রয়েছে সে বাজার কিন্তু মূলত কিন্তু বলা চলে যে সব ধরনের মাছই কিন্তু এখানে গ্রাহকরা এবং কাস্টমার যেটি বলি পাইকারি এবং খুচরাভাবে বিক্রি হয়। অনেকে কিন্তু কম দামে মাছ পাওয়ার জন্য কিন্তু এই বাজারে আসেন, যেহেতু তাদের সারা মাসের কেউ কেউ বাজার করে থাকেন, সে মাছগুলো তারা কিন্তু খুচরা যারা গ্রাহক আছে তারা কিন্তু এখান থেকে কেনেন। এবং পাইকারি যারা আছে পুরো রাজধানী জুড়ে কিন্তু অন্যান্য বাজার থেকেও যেমন সারা রাজধানীতে ছড়িয়ে যায়, এবং এই বাজার থেকেও সবচেয়ে বেশি ছড়িয়ে যায়, এমনটি কিন্তু এখানকার ব্যবসায়ী আমাকে জানিয়েছেন। তো ফয়সাল, এই ছিল এখন পর্যন্ত যাত্রাবাড়ি পাইকারি মাছের আড়ত থেকে সবশেষ। সহকর্মী কাজল আব্দুল্লাহ সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন রাজধানীর যাত্রাবাড়ির পাইকারি মাছের বাজার থেকে। বাগেরহাটের ফকিরহাটের বটতলায় অনুকূল ঠাকুরের আশ্রমের প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আলী আকবর টুটুল, সরাসরি যাচ্ছে তার কাছে। টুটুল, বাগেরহাটের ফকিরহাটে শ্রী শ্রী অনুকূল আশ্রম এখানেই, এবং প্রতিদিন সকাল এবং সন্ধ্যা এই আশ্রমে ধর্মীয় এবং আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং আমরা দেখেছি যে দীর্ঘদিন এই করোনার কারণে বন্ধ থাকার কারণে এই আশ্রমে অনেকটাই ঢিমেঢালা এবং তারা প্রার্থনা করছেন। এবং পাশাপাশি যেটা আমরা লক্ষ্য করেছি যে এবং এখানে নানান ধরনের যে অনুষ্ঠান, নৃত্য পরিবেশন এবং লোকসঙ্গীত এবং যে তাদের যে ধর্মীয় অনুষ্ঠান এবং ধর্মাবলম্বীদের যে নানান অনুষ্ঠান রয়েছেন তারা এবং প্রতিনিয়ত এবং ভোর থেকে এরা শুরু করেন। এবং আমরা যেটা আপনাকে জানিয়ে রাখি যে আসলে আশ্রমে এবং শ্রী শ্রী অনুকূল ঠাকুরের যে আশ্রমটা রয়েছেন, এই আশ্রমে কিন্তু তাদের যে অনুষ্ঠান এবং এখানে নৃত্য পরিবেশন, লোকসঙ্গীত এবং ছাড়াও এবং যে ধর্মীয় আচার অনুষ্ঠান রয়েছেন, এখানে অনেক শিশুরা কিন্তু এই আশ্রম থেকে ভালো শিল্পী হয়েছেন। আমরা জানতে পেরেছি যে এইখানে একটা পাঠাগার রয়েছেন এবং এখানে নাট্য মঞ্চ রয়েছে, বানিয়াখালী মঞ্চ নামে পরিচিত। এখান থেকে কিন্তু একজন ভালো শিল্পী, গুণী শিল্পী এখান থেকে বেরিয়েছেন, এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি কিন্তু বেতারে গান গান, এবং উনি কিন্তু বেতারের থেকে সেই শিক্ষা নিয়েই কিন্তু উনি এখানে শিশুদেরকে এই অনুষ্ঠানে বিভিন্ন তাদের প্রশিক্ষণ দিচ্ছেন। এবং আমরা দেখেছি যে এখানে নানা বয়সী মানুষ এখানে আসছেন, এবং গ্রামের শিশু থেকে শুরু করে সকল বয়সী নারী পুরুষ এবং সবাই কিন্তু এই আশ্রমে আসেন, এবং এই আশ্রম থেকে তারা কিন্তু অনেক শিক্ষা গ্রহণ করেন। এবং তারা ধর্মীয় যে আচার অনুষ্ঠান রয়েছেন, কিন্তু এই করোনা স্বাভাবিক হওয়ার কারণে এখন কিন্তু প্রতিদিন ভোর থেকেই এবং সকাল সন্ধ্যা যেটা ওনারা জানিয়েছেন, এবং দুই টাইমেই কিন্তু ওনারা প্রার্থনা করেন। এবং এই প্রার্থনার যে বিষয়গুলো এখানে যে তাদের নানান রকমের যে আচার অনুষ্ঠানের পাশাপাশি যে নাট্য মঞ্চ রয়েছেন এবং নাটক, এবং তারা এই অনুষ্ঠান এখানে তারা করে যাচ্ছেন, এবং প্রতিনিয়ত এখানে নতুন শিল্পী তৈরি হচ্ছে, এবং তারা কিন্তু তাদের যে এই আশ্রমের এবং এই ধর্মীয় যে অনুষ্ঠানগুলোকে এবং প্রতিনিয়ত পালনের জায়গাটায় কিন্তু সেখানে তারা পালন করছেন। আমি কিন্তু সেই বিষয়গুলো এখানে আমরা দেখেছি যে আসলে তারা আছেন। এই ছিল আমার কাছে বাগেরহাটের ফকিরহাটের শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সব
কাতারে ব্যবসা বাণিজ্য সহজ করার লক্ষ্যে ব্যবসায়ীদের সুবিধার্থে কোম্পানির কমার্শিয়াল রেজিস্ট্রেশন ও লাইসেন্স 5 বছর করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনুর তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 2022 সালের ফুটবল বিশ্বকাপ ঘিরে ব্যাপক অবকাঠামো উন্নয়ন চলছে কাতারে। এরই মধ্যে উন্নয়নের ছোঁয়া লেগেছে দেশটির প্রায় সব খাতে। নির্মিত হয়েছে বড় বড় ইমারত, পিছিয়ে নেই ব্যবসা বাণিজ্য। বিদেশিদের বিনিয়োগে আকৃষ্ট করতে কাতারি নাগরিকদের পাশাপাশি অভিবাসীদের মালিকানাধীন কোম্পানির জন্য করা হয়েছে একই নিয়ম। নতুন এ নিয়ম অনুযায়ী কোম্পানির কমার্শিয়াল রেজিস্ট্রেশন ও কমার্শিয়াল লাইসেন্সের মেয়াদ বাড়িয়ে 5 বছর করা হয়েছে। 5 বছরের জন্য যে কানুনটা নিয়ে এসেছেন, সত্যি আমাদের ব্যবসায়ীদের জন্য এটা অনেক বড় সুবিধা নিয়ে এসেছেন। কাতার সরকারের ঘোষিত রিসেন্টলি যেই নতুন কমার্শিয়াল রেজিস্ট্রেশনের 5 বছর মেয়াদ করতেছে, এতে প্রবাসী বাংলাদেশি যে সমস্ত ব্যবসায়ীরা আছে এরা অনেক সুবিধা ভোগ করবে। 1 বছরের যে মেয়াদগুলো আমরা লাইসেন্সের মেয়াদ বাড়াতে হতো, এতে আমাদের বিভিন্ন রকমের ডকুমেন্ট সাবমিট করতে অনেক হিমশিম খেতে হতো। এখন আশা করি ইনশাআল্লাহ ভালো উদ্যোগ নিয়েছেন 5 বছরের জন্য। কাতার সরকারের নতুন এই উদ্যোগ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য লাভজনক হবে বলে মনে করছে বাংলাদেশ দূতাবাসও। কাতারের সাথে বাংলাদেশের অর্থ বাণিজ্যিক এবং বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার জন্য সাম্প্রতিক সময়ে কাতার যে সকল ব্যবসা বান্ধব এবং বিনিয়োগ বান্ধব নীতিমালা গ্রহণ করেছে সেটা সহায়ক হবে বলে আমি মনে করি। কাতার বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা সরকারি সেবা কেন্দ্রের সিঙ্গেল উইন্ডো থেকে এই সেবা পাবেন কোম্পানির মালিকরা। তবে এই সুবিধা পেতে হলে কমার্শিয়াল লাইসেন্স ও কমার্শিয়াল রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়ার তারিখ একই হতে হবে। আগে কমার্শিয়াল লাইসেন্স ও কমার্শিয়াল রেজিস্ট্রেশনের মেয়াদ ছিল 1 বছর। সময় সংবাদ, কাতার। পাহাড়, সমুদ্র সৈকত আর সবুজ বনানীতে ঘেরা আটলান্টিক তীরের শহর গলওয়ে। ছিমছাম গোছানো পরিকল্পিত এই নগরীর প্রত্যেক পরতে পরতে রয়েছে আধুনিকতার ছোঁয়া। পরিকল্পিত বনায়ন যেন সবুজের চাদরে ঢেকে দিয়েছে শহরটিকে। আর তাই 2017 সালে ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক ইউরোপের সেরা সবুজ শহরের খেতাব পেয়েছে গলওয়ে। আয়ারল্যান্ড থেকে বিস্তারিত জানিয়েছেন সৈয়দ জুয়েল। 1170 সালে ব্রিটিশরা পূর্ব আয়ারল্যান্ড আক্রমণের পরে 1232 সালে রিচার্ড ডি বার্গ এই গলওয়ে অঞ্চলটি নিয়ে নিয়েছিল। তবে মূল শহরটি প্রতিষ্ঠা হয়েছিল 1300 শতাব্দীতে। 720 বছরের পুরনো শহরটিতে প্রবেশ করলে চারদিকে সবুজের সমারোহ ও শহরের ভেতরে ও শহর সংলগ্ন বেশ কয়েকটি সৈকত এর সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। Beautiful city and it's the green city of Europe. ইউরোপের ভেতর জীববৈচিত্র্য, বর্জ্য নিঃসরণ, উন্নত সুয়ারেজ ব্যবস্থা, জমির সঠিক ব্যবহার, শহর ও শহরের বাইরে সঠিক বনায়ন এনে দিয়েছে 2017 সালে ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক ইউরোপের সেরা সবুজ শহরের খেতাব। আর তাই আয়ারল্যান্ডে যারা ভ্রমণে আসেন, আটলান্টিকের তীরের শহরটি থাকে তাদের পছন্দের তালিকায় শীর্ষে। ইউরোপের সবুজ শহর গলওয়ে থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জার্মানির প্রবাসী নাগরিক সমাজ। রোববার বিকেলে জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসের সামনে ধর্ষণের বিচার নিশ্চিতে বিক্ষোভ করেন তারা। জার্মানি থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। হঠাৎ করেই ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় বাংলাদেশে চলছে প্রতিবাদ, ফুঁসছে সারা দেশ। প্রবাসীও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশিরা দেশের নারী এবং শিশুদের রক্ষায় এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়ে জার্মানির বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভে অংশ নেন প্রবাসীরা। যখনই যাদের নাম ধর্ষণের খাতায় আসে আপনারা তাদের যথাযথ বিচারের ব্যবস্থা করুন। আমরা মনে করি এখন সংহতি জানানো খুবই জরুরি। আমরা বাংলাদেশ সরকারের কাছে জানাতে চাই যে অবিলম্বে এই ধর্ষণ বন্ধ করার জন্য রাষ্ট্রীয় এবং সাংবিধানিক ব্যবস্থা নেওয়া দরকার। বাংলাদেশের দুর্নীতি, এই ধর্ষণ নির্যাতন বন্ধ করে একটি সাম্যের দেশ, একটি সুন্দর সমাজ, সত্যিকারের সোনার বাংলা আমরা গড়ে তুলতে চাই। সমাবেশে অংশ নিয়ে প্রবাসীরা বলেন, ধর্ষণের জন্য নারীর পোশাক নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকাই তার বড় কারণ। প্রথমে যেটা দরকার, শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা কারিকুলামের মধ্যে এই যৌন শিক্ষার প্রশ্নটা সামনে আনা দরকার। আমরা ব্যক্তিগতভাবে আমাদের আশেপাশে আমরা সবাই যদি এই ব্যাপারে সচেতন না হই তাহলে এটাকে বন্ধ করা সম্ভব হবে না। সমাবেশ থেকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান জার্মান প্রবাসীরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।
ভিয়েতনামের মধ্যাঞ্চলে গেল এক সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় এখনও পর্যন্ত অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন আরও অন্তত 13 জন। রাজশাহীর ক্লেমন ক্রিকেট একাডেমিতে অনুশীলন করছেন স্থানীয় ক্রিকেটাররা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, রাজশাহী ক্লেমন ক্রিকেট একাডেমিতে প্রায় 400 জন শিক্ষার্থী আছে, যারা প্রতিদিনই কিন্তু তারা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন এবং বিশ্বসেরা মানের ক্রিকেটার হতে তারা কিন্তু প্রত্যাশা করছেন। আপনাদের সেই চিত্রটি দেখানোর চেষ্টা করব। রাজশাহীর যে ক্লেমন ক্রিকেট একাডেমি আছে ঠিক সেখানে কিন্তু সকাল থেকেই প্রতিদিন এভাবে তারা অনুশীলনে ব্যস্ত সময় কাটায়। পাশাপাশি বিকেলেও একটি সেশন আছে। এই দুই সেশনে 200 করে 400 জন শিক্ষার্থী রয়েছে। মূলত এই প্রত্যেকেরই কিন্তু স্বপ্ন, খুদে ক্রিকেটারদের স্বপ্ন তারা বিশ্বমানের একজন ক্রিকেটার হবেন, সাকিব তামিমের মতন একজন খেলোয়াড় হবেন এবং দেশের লাল সবুজের জার্সি গায়ে দিয়ে তারা দেশের প্রতিনিধিত্ব করবেন। এটাই আসলে তাদের প্রত্যাশা। আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু বলছেন তাদের পক্ষ থেকে যতটা সম্ভব তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি আমরা এখানে যারা অনুশীলন করাচ্ছেন, বিশেষ করে কোচেরা যারা আছেন, তাদেরও কিন্তু প্রচুর চেষ্টা আছে এবং প্রচুর শ্রম দিচ্ছেন এই খুদে ক্রিকেটারদেরকে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আমরা এই বিষয়ে অল্প একটু জানতে চাই এখানকার হেড কোচ আলমগীর ভাই আপনার কাছে। এই বাচ্চাদেরকে আপনারা একজন ভালো মানের ক্রিকেটার করার জন্য আপনাদের কি পরিমাণ শ্রম দিতে হচ্ছে, কিভাবে লেগে থাকতে হচ্ছে তাদের পেছনে? এখানে যারা আসে সবাই তো এটা আশা নিয়ে আসে যে আমরা ন্যাশনাল টিমে খেলবো, লাল সবুজের ড্রেস নিয়ে আমরা বাংলাদেশ টিমে খেলবো। অনেকে সাকিব, মুশফিক, সাব্বির রহমান হতে চাই। কিন্তু আমরা এখানে যারা কোচরা আছে আমরা রিয়েলাইজ করি যে কার ভিতরে এই আছে, প্রতিভাটা আছে। এই প্রতিভা নিয়ে আমরা একটা গ্রুপ করি, গ্রুপকে নিয়ে আমরা আস্তে আস্তে কাজ আগে থাকি। এখানে যারা আমাদের কোচ আছে, এখানে ব্যাটিং কোচ তুষারম্যান আছে, হীরা স্যার আছে, তারপর ফিল্ডিং কোচ রাজীব আছে, এখানে আরও যারা আমাদের এক্সট্রা যে কোচগুলো আছে তাদেরকে পার্ট টু পার্ট আমাদেরকে দিয়ে দেওয়া হয়, যারা বেসিক, তারপর থেকে ফিল্ডিং, তারপর ব্যাটিং সব কিছু যেন ইমপ্রুভ করে। তারা এজ লেভেল যে আমাদের 14-16 ক্রিকেট বোর্ডে খেলা আপনারা জানেন, যে ওই জায়গাটাতে আমরা যেন প্রতিনিধি করতে পারি 100% এ দেওয়ার চেষ্টা করি। আর এর মধ্যে অনেক ব্যাপারও থাকে, ফ্যামিলি ব্যাপার থাকে স্টুডেন্টদের। সবাই যে আসলে ভালো প্লেয়ার সাথে ফ্যামিলি কেমন, আমরা এটাও কিন্তু মিশি তাদের সাথে। অনেক হয়তো প্র্যাকটিসে গ্যাপও হয়, সেখানে আমরা জিজ্ঞাসা করি কেন আসে নাই। তারা হয়তো বলে বেতনের জন্য একটা ব্যাপার আছে, ফ্যামিলি আর্থিক প্রবলেম আছে। অর্থনৈতিকভাবে কিছুটা সাপোর্ট করা হয় আপনাদের পক্ষ থেকে? জি প্লিজ, হ্যাঁ, আর অর্থনৈতিকভাবে আমাদের সাপোর্ট করা হয়, বেতন হয়তো মুভ করা হয়। তার যদি ড্রেস না থাকে, ড্রেস আমরা ফ্রি দেওয়ার চেষ্টা করি। তার সাথে আমরা এতটা মিশি যাতে করে খেলাধুলা তার যেন এফেক্ট না পড়ে। এভাবে ক্লেমন একাডেমি আমাদেরকে খালেদ মাসুদ পাইলট ওভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে যাদের খেলাধুলা যেন কোনো এফেক্ট না পড়ে, যারা বেস্ট প্লেয়ার, এভাবে আমরা এগিয়ে যাই তাদের পিছনে। খালেদ মাসুদ পাইলট এটির এই ক্লেমনের পরিচালক হিসেবে তিনি আছেন। পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করব যে পাশেও কিন্তু একটি গ্রাউন্ড রয়েছে, সেই গ্রাউন্ডেও কিন্তু প্র্যাকটিস করছে অনেকেই। এবং এখানে বিশেষ করে বোলিং, ব্যাটিং থেকে শুরু করে প্রতিটি সেকশনেই তারা যেন খুব ভালোভাবে শিখতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করা হয়। পাশাপাশি এখানে ইনডোর রয়েছে, ইনডোরেও কিন্তু তাদেরকে এই খেলাটি শেখানো হচ্ছে এবং আমরা দেখছিলাম যে তাদের একের পর এক সেশন কিন্তু চলছেই। এভাবে প্রতিদিন সকাল 8টা থেকে মূলত তাদের এই সেশনটি শুরু হয় এবং বেলা 11টা পর্যন্ত এই সকালের সেশনটি চলে। পাশাপাশি বিকেলে কিন্তু আরেকটা সেশন তাদের চলে এবং বিকেলের সেশনটি শুরু হয় 3টা থেকে এবং সেটি কিন্তু মাগরিবের 5টা, 5:30 পর্যন্ত এই সেশনটি চলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদেরকে ফিল্ডিং প্র্যাকটিস করানো হচ্ছে। পাশাপাশি পাশে আরেকটি গ্রাউন্ড আছে, সেখানে ক্যাচ প্র্যাকটিস করানো হচ্ছে। এইভাবে আসলে প্রত্যেকের যে স্বপ্ন একজন ভালো ক্রিকেটার হবে, বিশ্বমানের একজন ক্রিকেটার হবে, সাকিব তামিমের মতো দেশের প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে লাল সবুজের পতাকা গায়ে, ঠিক এ ধরনের স্বপ্ন কিন্তু সকলেরই। এবং আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন তাদের পক্ষ থেকে যতটা সম্ভব তারা এই অনুশীলনে সময় কাটিয়ে নিজেদেরকে ঝালিয়ে নিয়ে নিজেদেরকে আরও বেশি পাকাপোক্ত করে তৈরি করার সেই লক্ষ্যে কাজ করছেন। বিশেষ করে এখানে বেশ কয়েকজন কোচ আছে, তারা যেটি বলছিলেন তাদের প্রত্যেকের পেছনেই কিন্তু আলাদা আলাদা করে সময় দিতে হয় এবং এই আলাদা আলাদা সময় দেওয়ার মাধ্যমে কিন্তু তারা এখান থেকে ভালো মানের প্লেয়ার বের করে নিয়ে আসেন। এবং আপনি জানেন যে রাজশাহীতে এখন পর্যন্ত 18 থেকে 20 জন এ পর্যন্ত বাংলাদেশের জার্সি গায়ে ক্রিকেটার এখান থেকেই বের হয়েছে, রাজশাহী থেকে। বিশেষ করে
করে এখন আছেন সাব্বির রহমান আছেন, পাশাপাশি আরও বেশ কয়েকজন খুব ভালো মানের খেলোয়াড় কিন্তু রাজশাহীর থেকে বের হয়েছেন। তো সব মিলিয়ে আসলে এদের যে স্বপ্ন সেটি পূরণ হবে, সেই প্রত্যাশা নিয়েই রাজশাহীর ক্লেমন ক্রিকেট একাডেমি কাজ করছেন এবং যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ তাদেরকেও কিন্তু তারা মাসিক যে ফি আছে সেটি মওকুফ করে দেওয়ার পাশাপাশি নানাভাবে তারাও সহায়তা করার চেষ্টা করছেন, তাকে সাপোর্ট দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। ফয়সাল। সহকর্মী সাইফুর রহমান রকি সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন রাজশাহীর ক্লেমন ক্রিকেট একাডেমি থেকে। জানাবো ইউএফএ নেশনস লিগের খবর। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল। 90 মিনিটেও কোনো গোলের মুখ দেখেনি ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা কিলিয়ান এমবাপ্পের মতো বড় তারকারা। আরেক ম্যাচে বারবার সুযোগ পেয়েও গোলমুখে খেই হারিয়েছে ইতালিয়ান ফরওয়ার্ডরা। গোলশূন্য ড্রতে পোল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে আজুরিরা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করতে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে আজ। নিপীড়ন বন্ধে অপরাধীদের শাস্তি নিশ্চিত জরুরি বলছেন বিশেষজ্ঞরা। নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে সাংবাদিক খুন, আটক এক। মাদকের খবর প্রকাশের জের, দাবি পরিবারের। চাঁদা না পেয়ে সিলেটে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এবং নিজেকে করোনা মুক্ত দাবি করে মার্কিন প্রেসিডেন্টের টুইটের কিছুক্ষণের মধ্যেই সরিয়ে ফেলল টুইটার কর্তৃপক্ষ। 3টি অঙ্গরাজ্যের সফরের মধ্য দিয়ে ফিরছেন নির্বাচনী প্রচারণায়। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।